তো দুটো তিনটে কথা আগে প্রাইমারিলি বলে দিই, তারপরে আমি আস্তে আস্তে অনেক কিছু বলবো, তোমরা শুনবে, তারপরে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই বলবে। আমি কিন্তু বারবার করে বলছি, ইন্টারভিউর প্রিপারেশন মানে আজকে আমরা যেই কারণে একত্রিত হয়েছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারির, ঠিক আছে, ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। তো এই যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারির যে ইন্টারভিউ প্রিপারেশন, সেই প্রিপারেশনের ক্ষেত্রে সবার আগে মনে রাখতে হবে এটা কোনো রিটেন এক্সাম না, এটা কোনো টেট না যে আমার সিলেবাস কমপ্লিট করতে হবে এবং লিখিত পরীক্ষা। এটা হচ্ছে ইন্টারভিউর প্রিপারেশন। তো সবার আগে বলে দিই, ইন্টারভিউর প্রিপারেশনে কোনো সিলেবাস হয় না। এর সিলেবাস হচ্ছে, অঙ্কতে বলে না যে অসীম, মানে ইনফাইনাইট, এর কোনো শেষ নেই। তো যদি স্যার এর কোনো শেষ না থাকে তাহলে আমরা কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব? কোথায় গিয়ে শেষ করবো জানি না, কিন্তু শুরুটা কোথা থেকে করবো সেটা আমি অবশ্যই বলবো। এবং তারপর আমরা কিভাবে এগোবো সেটা আজকে আমি আলোচনা করব। তো যেহেতু তোমাদের প্রত্যেকেই তোমরা টেট পাস করেছো, প্রত্যেকেরই হয়তো ডিএড আছে সবারই, তোমরা এলিজেবল, সেটা ধরেই আমি বলছি যে তোমরা খুব ভালো স্টুডেন্ট সবাই। এবং তোমাদের এত দূর এসে, একদম শেষ অবধি এসে যদি চাকরিটা না হয়, তাহলে এর থেকে দুঃখের আর কিছু থাকে না। কারণ এত দূর আমরা এগোলাম এবং জাস্ট ইন্টারভিউতে আটকে গেলাম, সেটা খুবই দুঃখজনক। এবং এই জিনিসটা দিয়ে যারা পার হয় বা এই দুঃখটা যারা ফেস করে, এই সিচুয়েশনটা যারা ফেস করে, তারা সত্যি বলছি খুবই, তাদের ভাগ্য খারাপ এবং তাদের মানসিক কন্ডিশনও খুব খারাপ হয়ে যায়। তো আমাদের যাতে ওরকম কিছু না হয় সেই জন্য আমরা প্রথম থেকেই একটা প্রিপারেশনের মধ্যে থাকবো। তো সবার আগে বলে দিই যে আমাদের অ্যাপ্রোচটা কীরকম হবে, কিন্তু তার আগে যেহেতু তোমরা সব নতুন, আমার সঙ্গে খুব একটা যুক্ত না, তো এর আগে আমি ধরো যে স্কুল সার্ভিস কমিশন বা গ্রুপ সি গ্রুপ ডি বা আপার প্রাইমারি এই সমস্ত সবই ব্যাচ আছে, এবার প্রাইমারিটা আমি খুলেছি যেহেতু প্রাইমারিটার ক্ষেত্রে রিসেন্টলি একটা ইন্টারভিউ আমাদের মানে শুরু হবে, এবং সেটা খুব সম্ভবত শুনছি ডিসেম্বরের থার্ড উইক বা লাস্ট উইক, যখনই হোক। আমাদের হাতে খুব বেশি সময় কিন্তু নেই, তার ফলে খুব অল্প সময় আছে, সেই সময়টাকে কিন্তু আমাদের ইউটিলাইজ করতে হবে। এবং এই সময়টা একদমই নষ্ট করা যাবে না। এবং যার যেটা পার্সোনাল কাজ বা যার যেটা এমনি অবসর সময়ে যেগুলো করো সেগুলোকে এখন একটু সরিয়ে দিয়ে আমাদেরকে বেশিরভাগ সময় কাটাতে হবে কিছু জানার জন্য, নতুন কিছু। নতুন কিছু কেন জানা, কারণ প্রাইমারির ইন্টারভিউয়ের সিলেবাস ওরকমভাবে স্পেসিফিক্যালি কিছু হয় না, তুমি যত জানতে পারবে তত তোমার পক্ষে ভালো। কোথা থেকে কি কোশ্চেন করবে কোনো আইডিয়া নেই। তো সেই কিছু কিছু আইডিয়া আমি দিয়ে দেবো, যে হ্যাঁ এই জায়গাগুলো বা এখান থেকে কিছু কিছু কোশ্চেন করতে পারে। সেই একটা অ্যাপ্রোচ বা সেই একটা কি বলবো, বেসিক নলেজটা থাকা দরকার। তো সবার আগে ওগুলো আমি বলছি, সবার আগে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে আমাদের ক্লাসটাকে বলে দিই। আমরা ক্লাসটা হবে হচ্ছে থার্সডে, ক্লাস থার্সডে, মানে আজকে বৃহস্পতিবার, আরেকটা হবে স্যাটারডে। এই সপ্তাহে দুদিন করে আমাদের ক্লাসটা চলবে। টাইমিংটা মোটামুটি ধরো 7:30, আমি বলে দিচ্ছি, অ্যাট অ্যারাউন্ড 5-10 মিনিট আমাদের দেরি হতে পারে, বুঝতেই পেরেছো বাঙালির টাইম একটু একটু দেরি হয়। তো সেইটা ম্যানেজ করে নিও, মানে আমি লাইভ ক্লাসে আসার পর আমি অবশ্যই বলে দেবো যে আমি ক্লাসে জয়েন করলাম, তোমরা তখন জয়েন করে যাও 2-1 মিনিটের মধ্যে, ঠিক আছে? আর তারপরে 5-7 মিনিট আমি এইদিক ওদিক একটু কথাবার্তা বলি, তারপরে যদি মনে হয় স্যার 5 মিনিট পর জয়েন করবো, কোনো অসুবিধা নেই। তবে লাইভ ক্লাসটা চেষ্টা করবে অ্যাটেন্ড করার। কেন? কারণ এইটা তো আর থিওরি ক্লাস না, বা টেটের ক্লাস না যে স্যার এটাতে থিওরি পড়লাম বা পড়লাম না, পরে নোটটা পড়ে নিলাম, মুখস্থ করে দিলাম, হয়ে গেল। লাইভ ক্লাসে জয়েন করতে এই কারণে বলবো যে এখানে কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমে আমি কিন্তু তোমাদেরকে এক এক করে, হয়তো একদিনে সবাইকে পারবো না, কিন্তু আমি কিছু জনকে, হয়তো একদিন 5 জন 10 জন করে এরকম, এক এক দিন কিন্তু আমি তোমাদেরকে কিছু মক ইন্টারভিউ নেব, এবং এখন থেকেই শুরু করে দেবো। যদি বলো স্যার এরকম তো প্রিপারেশন আমাদের নেই, তাহলে প্রথম থেকেই শুরু করে দিচ্ছেন, হ্যাঁ, প্রিপারেশনও চলবে, সঙ্গে সঙ্গে এই অভিজ্ঞতাটা, এক্সপিরিয়েন্সটা। কারণ কি, ধরো তুমি অনেক কিছু জানো, আমি অনেক সময় দেখেছি যে আমরা অনেক কিছু জানি, তাও ইন্টারভিউতে না খুব একটা ভালো বলতে পারি না, থতমত খেয়ে যাই। মানে জানাটা এক জিনিস, আর ইন্টারভিউতে পারফর্ম করাটা এক জিনিস। মানে আমি হয়তো সব জানলাম, কিন্তু ইন্টারভিউতে টেনশনে পড়ে গেলাম, আমি কিছুই বলতে পারলাম না, তার ফলে সেই জেনে লাভ নেই। তো তার ফলে আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের বলি, আমি এর আগের দিনও বলেছি, একটা ভিডিও করেছি, যে বেশি জানলে না ইন্টারভিউ ক্লিয়ার হয় না। জানবে কম, এবং সহজ ভাষায় উত্তর দেবে, এবং এক লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করবে সব সময়। বেশি বড় করে, বেশি আমি জানি, আমার জ্ঞান প্রচুর আছে, এইটা না কোনো বোর্ডে কেউ দেখে না। যেটা দেখে সেটা হচ্ছে তুমি যতটুকু জানো সেটা সঠিক জানো কিনা। সবার আগে কিন্তু আমাদের এই জায়গাটা ধরতে হবে। কারণ আমি এত ইন্টারভিউয়ের প্রিপারেশন বা এত ইন্টারভিউর মক ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে দেখেছি, বেশিরভাগ 80% ছাত্রছাত্রীরা, ওরা যে জানে সেটাকে দেখানোর চেষ্টা করে যে আমি কত জানি।
আর ওটা দেখাতে গিয়ে কি হয়, ওরা বিপদে পড়ে যায়। কেন? কারণ ওরা যখনই দেখাতে যায়, শো অফ করতে যায় যে আমি এতটা জানি, ইন্টারভিউ বোর্ডে এক্সপার্টরা তখনই তাদেরকে কি করে এমন একটা কোশ্চিন ধরে দেয় যেটা তারা জানবে না, সে জানেও, এবং সেটা করে তার ইন্টারভিউটা খারাপ করার চেষ্টা করে, কারণ ওর অ্যাটিটিউড বা ওর শো অফটা হঠাৎ করে চোখে লাগে। তার ফলে খুব বিনয়ী হয়ে, খুব নম্র ভদ্রভাবে অ্যাটিটিউডটা রাখতে হবে যে আমি খুব বেশি জানি, আমি সব জানি, আমি প্রচন্ড জ্ঞানী, প্রচন্ড মেরিটোরিয়াস, ওরকম একটা হাবভাব কিন্তু ইন্টারভিউ বোর্ডে রাখা যাবে না। একদম শান্তভাবে, সাবলীলভাবে আমাদেরকে থাকতে হবে এবং বিনয়ী হতে হবে, নম্র ভদ্র বিনয়ী, এবং একটা মৃদু হাসি মুখের মধ্যে রাখতে হবে সবসময়। আমি খুব টেনশনে, আমি একদম হাত পা কাঁপছে, আমার ভয় লাগছে, আমি চোখটা নিচু করে তাকাচ্ছি, আমি স্যার ম্যাডামদের দিকে তাকাতে পারছি না, সেটা যাতে না হয়। তো এই যে অ্যাটিটিউডগুলো, এগুলো কিন্তু আমাকে শিখতে হবে, এবং তোমাদেরকেও কিন্তু এগুলো 1 মাসের মধ্যে আমি শেখাবো। তো আমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে যে 1 মাসের মধ্যে আমরা কি করে আমাদের পরিবর্তন আনতে পারবো। এবং আমি মানে নিশ্চিত যে এখানে অনেকেই আছো এই ব্যাচে যারা এই জায়গাগুলো ফেস করতে খুব প্রবলেম হয়, যে আমি কি করে বলবো। এখন হয়তো তোমরা শুনছো, তোমাদের কোনো টেনশন হয় না, কিন্তু যখনই আমি ওয়ান টু ওয়ান কারোর সঙ্গে কথা বলবো না, হঠাৎ করে হয়তো এখনই আমি কাউকে একটা জিজ্ঞেস করে বলবো যে বাকি সবাই মাইকটা অফ করো, তুমি অনলাইন হও, দেখবে একটা হট করে বুকে টেনশন আসবে। এটা স্বাভাবিক। এবং টেনশন আসার পর এতক্ষণ দেখবে যখন শুনছিলে তখন কোনো টেনশন ছিল না, একদম রিল্যাক্স ফিল করছিলে। কিন্তু যখনই তোমার সাথে আমার কমিউনিকেশন হবে বা আমার মতো কোনো এক্সপার্টের সঙ্গে তোমার কমিউনিকেশন হবে, হঠাৎ করে দেখবে তোমার একটা ভয় ঢুকে গেছে, এবং সেই ভয় থেকে তোমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। ইন্টারভিউ বোর্ডে অনেক সময় কি হয়, ছাত্রছাত্রী যেটা সহজ জিনিস সেটাকে বলে আসতে পারে না, হয়তো ইন্টারভিউ বোর্ডে বেরিয়ে যাওয়ার পর সেটা মাথায় আছে যে ইরাম এটা তো বলতে পারলাম না, এটা তো জানা জিনিস, অথচ সেই সময় তার ব্রেনের উপর তার কন্ট্রোল থাকে না, তার মাইন্ডের উপর তার কন্ট্রোল থাকে না। তাহলে আমরা 1 মাস অবশ্যই সিলেবাস কমপ্লিট করব। সিলেবাস মানে আমি বলতে চাইছি ক্লাস 1 থেকে 5। প্রাইমারির সিলেবাস হচ্ছে ক্লাস 1 থেকে 5, আমি সব কিছু বলে দিচ্ছি। ক্লাস 1 থেকে 5 এদের যে বইগুলো আছে সেই বইগুলোকে পড়তে হবে। কথা বুঝে গেছো? প্রত্যেকটা বই ক্লাস 1 থেকে 5 যতটা সম্ভব পড়তে হবে। কেন পড়তে হবে? সেটা ডেমোর জন্য পড়তে হবে। অনেক সময় ধরো তুমি ইন্টারভিউ বোর্ডে গেলে, তোমাকে বললে আচ্ছা বলো তো একটা ক্লাস 3 এর স্টুডেন্টকে তুমি কি করে গুণ করা শেখাবে। তোমার ডেমো এটাই। তুমি হয়তো অনেক কিছু পড়ে গেছো, তুমি হয়তো সব গুণ জানো, কি জানো তুমি, আরো হয়তো তুমি হয়তো ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, হয়তো তুমি হয়তো সায়েন্স নিয়ে পড়েছো, তার ফলে তুমি হয়তো অনেক ধরনের অঙ্ক জানো, কিন্তু তুমি একটা ক্লাস 3 এর ছেলে বা মেয়েকে বা ছাত্রছাত্রীকে কি করে গুণ শেখাবে, সেটা কিন্তু তখন তোমাকে কেউ বলবে না, বা তোমাকে কিন্তু সেটা উপস্থিত বুদ্ধি দিয়ে ওখানে কিন্তু ডেমোটা দিতে হবে। এই জায়গাগুলোই হচ্ছে আমার কাজ, তোমাদেরকে ধরানো। আমার কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? মানে আমি কতটা জানি সেটা কিন্তু প্রাইমারিতে খুব একটা মানে কেউ দেখে না, কারণ প্রাইমারি জিনিসটা বুঝতে পারে যে খুব ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে হবে। তো সেই ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে গেলে কি করতে হবে, তার জন্য তোমার যে কতটা কোয়ালিটি আছে সেটা কিন্তু তারা দেখবে না, কারণ অলরেডি তোমরা টেট পাস করে এসছো, তারপরে তোমার যে একটা কোয়ালিটি আছে, তোমার মধ্যে একটা পোটেনশিয়াল আছে, সেটা জানে। সেটা আর আলাদা করে দেখার নেই ইন্টারভিউ বোর্ডে। তাহলে ইন্টারভিউ বোর্ডে দেখবে না কি স্যার? ইন্টারভিউ বোর্ডে দেখবে যে তুমি তো কতটা সাবলীলভাবে বাচ্চা ছেলেমেয়েগুলোকে শেখাতে পারছো, তুমি কতটা জানো, সেটা নিয়ে একদমই তাদের কোনো মাথা ব্যথা নেই। বরঞ্চ তুমি যেটা জানো সেটা তুমি ওদেরকে জানাতে পারছো কিনা, এবং ওদেরকে ওদের মতো করে শেখাতে পারছো কিনা। একটা ভালো ছেলেকেও যেরকম ভাবে বা ভালো মেয়েকেও যেরকম ভাবে শেখাবে, একটা খারাপ ছেলে মেয়েকেও যার মধ্যে ক্লাসে কোনো অ্যাটেনশন নেই, যে একদমই পড়াশুনো করে না, তাকেও একটা আগ্রহ নিয়ে আসার জন্য তুমি কিভাবে পড়াচ্ছ সেই জিনিসগুলো কিন্তু ডেমোর মাধ্যমে দেখবে। তাহলে এই ডেমোটা কিন্তু খুব ভাইটাল, এবং এই ডেমোটা আমাদেরকে প্রস্তুত হতে হবে। এবার অনেকজন ছাত্রছাত্রী আমাকে বলেছে স্যার ডেমোটা কি আপনি বলে দিবেন? আমি যদি তোমরা চাও আমি অবশ্যই তোমাকে সাজেস্ট করে দিতে পারি যে তুমি এই ডেমোটা, তবে দেখো প্রত্যেকটা টপিক, আমরা টিচারদের ক্ষেত্রে না কোনো টপিক ইন্টারেস্টিং ওরকম বিষয় নেই। যে যেই বিষয়টা জানে তার কাছে সেটাই ইন্টারেস্টিং লাগে। তার ফলে তুমি যদি বলো যে স্যার আপনি তো অঙ্কের টিচার, আমি তো গণিতের টিচার, তো আপনার হয়তো অঙ্কটাই ইন্টারেস্টিং লাগবে, একদমই না। আমার অনেক কিছু ইন্টারেস্টিং। আজকে যদি তুমি একটা সুন্দর জিনিস বলতে পারো, ধরো তুমি একটা বললে বাংলা একটা গল্প বলবো স্যার, সেই গল্পের মাধ্যমে কিছু শেখাবো, সেটাও শেখাতে পারো। তাহলে তুমি যদি সেই জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করো, তুমি যদি সেই জিনিসটা পরিবেশন করো খুব ভালোভাবে, তাহলে সেটাই ইন্টারেস্টিং হতে পারে। তার ফলে তোমার বলার কায়দাটা হচ্ছে এখানে খুব ম্যাটার করবে, যে তুমি কিরকমভাবে বলছো। আমি যখন কথাবার্তা বলছি দেখবে তখন আমি একটা চার্ম নিয়ে বলছি, একটা এনার্জি নিয়ে বলছি। এবার ধরো আমি এনার্জির বদলে যদি আমি ম্যারম্যারা করে বলতাম যে আচ্ছা শোনো তোমাদের না আজকে আমি একটা ক্লাস নেব, তোমরাই বলো, ভালো লাগতো? এই যে এনার্জি, এই যে স্বতঃস্ফূর্তভাবে একটা কথা বলছি, আমি কিন্তু চিৎকার করছি না, তারস্বরে জোরে জোরে চিৎকার করছি, ওটাও কিন্তু ঠিক না। আবার যে একদম মিনমিন করে কথা বলবো, অল্প অল্প করে আস্তে আস্তে কথা বলবো, যেটা আমার ক্লাসের সেকেন্ড বেঞ্চ বা থার্ড বেঞ্চ শুনতে পাবে না, সেটাও কিন্তু অভিপ্রেত নয়।
তার ফলে আমাদেরকে এমন একটা গলার ভয়েস রাখতে হবে প্রত্যেককে। দেখো, প্রত্যেকের গলার ভয়েসের বেস এক এক রকম থাকে। কারোর হয়তো গলার ভয়েস খুব জোরে, কারোর হয়তো খুব আস্তে, কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের একটা রেঞ্জ বানাতে হবে। এটা আমাদের প্র্যাকটিস করতে এমন একটা রেঞ্জ যেখানে না মনে হয় যে আমি খুব চিৎকার করে ক্লাসে পড়াচ্ছি, আবার এরকমও যাতে না মনে হয় যে না আমি একদমই কথা বলতে পারছি না, ঘাবড়ে যাচ্ছি, আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, গলাতে সবসময় খসখস খস করে আওয়াজ হচ্ছে, এরকম যাতে না হয়। তার ফলে আমার মতো আমি যে ভয়েসটা, দেখো অনেক কিছু শেখার আছে, মানে আমি কিছু কিছু জিনিস যে বলবো আমাকে ফলো করবে। তো আমি যে এই কথাগুলো বলছি, আমার যে এরকম একটা ভয়েস, সেই ভয়েস নিয়ে এবং একটা এনার্জি নিয়ে, এনার্জিটা বুঝতে পেরেছো, মানে তোমার মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে কিনা। সবাই টেট পাস করে এসো, তাহলে আমি তোমাকে কেন নেব, আমি ওকে কেন নেব না যার বদলে তোমাকে নেবো? তাহলে তোমার মধ্যে কি আছে, তোমার মধ্যে কোন জিনিসটা বেশি আছে? ও যেটা জানে তুমিও সেটা জানো, হয়তো ওর থেকে তুমি হয়তো টেটে কম পেয়েছো, কিন্তু তোমাকে কেন নেবো? কারণ তোমার মধ্যে আমি একটা স্বতঃস্ফূর্ত ভাব দেখতে পাচ্ছি, তোমার মধ্যে একটা এনার্জি দেখতে পাচ্ছি, তোমার মধ্যে একটা ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারেকশন করার একটা তাগিদ দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো তোমার মধ্যে খুঁজবে, এবং এই জিনিসগুলো যদি তোমার মধ্যে দেখতে পায়, তাহলে অবশ্যই তোমার বা তোমাদের চাকরি হবে। কিন্তু এই জিনিসগুলোকে তোমাকে দেখাতে হবে। তোমার কাছে তো আর ভেতরে অন্তর্যামী না তারা, যে ভেতরে দেখে নিবে। এইবার আমি কতগুলো বিষয়ে বলবো, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে, তাহলে আমাদের লাইভ ক্লাসটা হবে। লাইভ ক্লাসটা করার চেষ্টা করবে। লাইভ ক্লাসটা করতে গেলে কি হয়, যে আমি কিন্তু ইন্টারাকশন শুরু করব নেক্সট ক্লাস থেকে, আমরা নোট দেব, আমি আলোচনা করব, কিন্তু পাশাপাশি ইন্টারাকশন, কারণ ইন্টারাকশনটা খুব ভাইটাল। কারণ তোমাকে নোট দেবো, দেখো অন্যান্য আমি কোচিং সেন্টার জানি না অন্যান্য জায়গায় কি হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমি দেখেছি, তারা নোটের উপর খুব বিশ্বাসী। এবং আজকেও আমার কিছু ছাত্রছাত্রী বলছে, স্যার আপনি নোট দেবেন তো? আরে বাবা, নোটের কি শেষ আছে? নোট তো অবশ্যই দেবো, কিন্তু সেই নোট দিয়ে কি ইন্টারভিউ ক্র্যাক করা যায়? তাহলে তো সব কিছু হয়ে যেত জীবনে, তাহলে তো যারা ভালো পড়ায় তারা কোনদিন চাকরি পেতো না, যারা ভালো পড়াতে পারে না তারাই চাকরি পেতো, ওরকম না। তোমার কায়দা দেখবে, তুমি জানো কি না, তুমি কতটা ভালো উপস্থাপন করতে পারছো। তার ফলে লাইভ ক্লাস সবাই জয়েন করার চেষ্টা করবে, যত কাজ থাকুক সেগুলোকে ফেলে দিয়ে। চাকরিটা এক জায়গায় আর পার্সোনাল কিছু কাজ এক জায়গায়, হ্যাঁ খুব এমার্জেন্সি কিছু থাকলো, ফ্যামিলি ইস্যু থাকলো, বা যেখানে তোমাকে যেতে হবেই, না গেলে নয়, সেই জায়গাগুলো বাদ দিয়ে বাকি সময় চেষ্টা করবে অবশ্যই এই বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যে 7:30টার দিকে লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করার। তার ফলে কি হবে, তুমি 1 নম্বর হচ্ছে নিজের সঙ্গে, মানে নিজে লাইভে আসতে পারবে। আমি তোমাদের মাইক অন করে দেবো 1 to 1, মানে আমি থাকবো, অন্যজন থাকবে, বা পরবর্তীকালে আমি কিছু এক্সপার্টকেও নিয়ে আসবো যারাও তোমাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করবেন। সেখানে তুমি কিন্তু ফেস করবে তাদেরকে, তুমি সেখানে উত্তর দেবে, সেখানে তুমি ডেমো দেবে। তোমার কিছু ভুল হবে সেগুলোকে আমি রেকটিফাই করে দেবো আমরা, বা আমি বলে দেবো যে কোন কোন জায়গায় ভুল, তোমার এই এই জায়গায় সমস্যা হচ্ছে, এটাকে চেঞ্জ করো। সেই জায়গাগুলোকে তুমি চেঞ্জ করবে। তার ফলে আস্তে 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 ডে বাই ডে দেখবে নিজেকে তুমি তৈরি করে ফেলছো। এই তৈরি করাটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং না জানা ওটা কোনো খারাপ জিনিস না, বা আমি পারছি না সেটা কোনো খারাপ জিনিস না, কিন্তু আমি চেষ্টা করে 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 সেই না পারার জায়গা থেকে এখন দেখুন কত সুন্দর পেরে উঠছি। এই জায়গাটা কিন্তু আমি তোমাদের তৈরি করে দেবো, সেখানে আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি। বাকি কিছুটা হলেও তো ভাগ্য তো আছে ইন্টারভিউ বোর্ডে। অনেক সময় এই হয় যে বন্ধুর বোর্ডে দেখুন যে স্যার পাশের বোর্ডে কত সহজ সহজ কোশ্চেন ধরেছে, আমার কাছে দেখুন কঠিন। এটা একটা হয়, এবার এটার উপর আমাদের হাত নেই, যেটার উপর আমাদের হাত নেই সেটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু যেটার উপর আমাদের হাত আছে সেটা হচ্ছে আমাদের পার্সোনালিটি গ্রো করা, সেটা হচ্ছে আমাদের সাবলীল কথা বলা, অনর্গল সুন্দরভাবে কথা বলা, যাতে করে মানে টিচাররা বা এক্সপার্টরা যাতে করে ইমপ্রেসড হয়, বা একটা হাসি মুখ নিয়ে চোখে চোখ রেখে সুন্দরভাবে উপস্থাপন করা, বোর্ড ওয়ার্ক যদি দেয় সেই বোর্ড ওয়ার্কটা করা। এই জিনিসগুলো কিন্তু আমাদের হাতে আছে, সেগুলোকে কিন্তু আমরা চেষ্টা করব আমাদের খুব সুন্দরভাবে বা খুব ভালোভাবে এই জিনিসগুলো শেখার বা করার যতটা সম্ভব। সময় কম, করতে হবে, তো তার জন্য কি করতে হবে, লাইভ ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। তবে ইনকেস যদি লাইভ ক্লাস মিস করে ফেলো কোনো না কোনো কারণে, সেই ক্ষেত্রে তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। আমি একটু বলে দিচ্ছি, রেকর্ডিং ক্লাসটা পাবে হচ্ছে আমাদের অ্যাপে, বা আমার নিজস্ব যে অ্যাপ, সেই অ্যাপটার নাম হয়তো অনেকেই জানো, তাও আমি বলে দিচ্ছি, ক্যালকুলেট এক্স। এটাকে ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, হ্যাঁ ব্র্যাকেটে দেখবে লেখা আছে সুদীপ চক্রবর্তী। অনেক সময় ক্যালকুলেট এই জিনিসটা খুব কমন থাকে বলে, যেহেতু ক্যালকুলেটর থাকে বলে, অনেক সময় যদি খুঁজে না পাও, যাও খুঁজে পাবে গুগলে, প্লে স্টোরে সার্চ মারলে কোনো অসুবিধা নেই। আম, হ্যাঁ ঠিক আছে, 15 মিনিটের জন্য বের হতে হবে, দেখো ওগুলো তুমি যদি এখন চাও আমাকে মেসেজ করে জানানোর দরকার নেই, তুমি কাজ পড়ে গেলে লিভ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সেখানে ক্যালকুলেট এক্সটা ডাউনলোড করবে প্লে স্টোর থেকে। আমার কথাগুলো মন দিয়ে শুনবে, আজকে কিন্তু আমি ইন্ট্রোডাকশন ক্লাসে আমি কিন্তু পড়াবো না, আজকে জাস্ট কিছু জিনিসপত্র আমি জানাবো, যে টেকনিক প্রসিডিওর বা আমরা কিভাবে এগোবো, ঠিক আছে? তো সেখান থেকে প্রথম কাজ হচ্ছে এটাকে ডাউনলোড করা। যারা যারা ডাউনলোড অলরেডি করে ফেলেছো তাদের আর দরকার নেই। ডাউনলোড করার পর, নাহলে আমি গ্রুপের লিঙ্কও দিয়ে দিব, কোনো অসুবিধা নেই।
লগ ইন করবে, বা যেটাকে বলে সাইন আপ করা, যেগুলো তারপরে লগ ইন করা। তো সেখানে তোমার নাম দেবে, ফুল নেম, নামটা ভুলভাল দিও না, তাহলে আমার চিনতে সুবিধা হয়, ফুল নেম দেবে। আর নেক্সট তোমাদের মোবাইল নাম্বার দেবে, যেই মোবাইল নাম্বারটা ইউজ করো কোনো অসুবিধা নেই, যে কোনো একটা দেবে। আর নেক্সট হচ্ছে ইমেল আইডিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে সুবিধা হয়। সেই ইমেল আইডিটা দেবে। দেওয়ার পর কি করবে, তোমাদের অ্যাপটাকে খুলবে, খোলার পর তোমরা দেখবে একটা ব্যাচ ট্যাব বলে একটা ট্যাব আছে, ব্যাচ। সেই ব্যাচ ট্যাবে গিয়ে আমি তোমাদের একটা ব্যাচে অ্যাড করে দেবো। সেই ব্যাচটা তোমরা দেখতে পাবে, ব্যাচটা খুব সম্ভবত নাম হবে ডাব্লিউবি প্রাইমারি ইন্টারভিউ, এরকম একটা নাম হবে, ঠিক আছে? এরকম একটা ব্যাচ নাম হবে, সেখানে গিয়ে তোমরা সবকিছু দেখতে পাবে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা, যাই হোক আমি বলে দিচ্ছি সব, তারপরে সব বলে দেবো। এই ব্যাচটাবে তোমরা সব যাবে, ঠিক আছে? গিয়ে তোমরা সব দেখতে পাবে, কিন্তু আমি তোমাদেরকে আগে অ্যাড করবো, এখন যে কেউ তো দেখতে পাবে না, যারা আমার ব্যাচের সঙ্গে যুক্ত বা এখানে ভর্তি হয়েছে, অ্যাডমিশন হয়েছে, তারাই শুধুমাত্র দেখতে পাবে সমস্ত রেকর্ডিংগুলো। তো তাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি সব অ্যাড করে দেবো, করে দেবো এগুলো সবই। এবার বিষয় হচ্ছে, যেমন আজকে একটা ইন্ট্রোডাকশন ক্লাস নিচ্ছি, এটাও থাকবে একদম সুন্দরভাবে, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা লেকচার থাকবে। স্টাডি মেটেরিয়ালও থাকবে, বা যদি বলো স্টাডি মেটেরিয়াল অ্যাপ থেকে না করে স্টাডি মেটেরিয়াল আমরা ডাউনলোড করবো, তো ডাউনলোড করার জন্য আমি একটা লিঙ্ক করে দেবো গুগল ড্রাইভের। সেই গুগল ড্রাইভের লিঙ্কে সব স্টাডি মেটেরিয়ালগুলো থাকবে। সেই স্টাডি মেটেরিয়ালগুলো সুন্দরভাবে সব ডাউনলোড করবে। ডাউনলোড করে যদি চাও যে স্যার আমি মোবাইল থেকে পড়তে পারি না বা কম্পিউটার ল্যাপটপ থেকে পড়তে পারি না, আমি কি স্যার প্রিন্ট আউট করে দেবো? একদমই করতে পারো, তোমার ইচ্ছে। প্রিন্ট আউট করে তোমরা কিন্তু ওগুলো পড়তে পারো। এটা একটা গুগল ড্রাইভের লিঙ্ক আমি দিয়ে দেবো। কোথায় থাকবে গুগল ড্রাইভের লিঙ্কটা? এগুলো সব দেবো কিন্তু আজকে, আবার বললাম স্যার দিন দিন দিন, তাড়াতাড়ি, কারণ একটু সময় লাগবে একটু, যদিও 1-2 দিনের মধ্যে সব দিয়ে দেবো। সেই গুগল ড্রাইভের লিঙ্কটা থাকবে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশনে। কোথায় থাকবে? তোমরা যে গ্রুপটাতে আছো, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশনে। আচ্ছা, আমি আগে সব কথা বলে দিই, তারপর তোমাদের কাছ থেকে শুনবো অনেক কিছু, হ্যাঁ? সব শুনবো যে তোমাদের কি কি বক্তব্য আছে, অবশ্যই, কারণ ইন্টারাকশন হচ্ছে দু তরফ থেকেই হতে হবে, যে স্যারও বলবে এবং আমার ছাত্রছাত্রীরাও কি জানতে চাইছে সেগুলো আমাকে শুনতে হবে, কারণ তোমাদের এখন অনেক কোয়ারি থাকবে, সেগুলো আমরা শুনবো সব। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে দেখবে একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে দেখবে সব স্টাডি মেটেরিয়াল পেয়ে গেছে, সেগুলো সুন্দরভাবে ডাউনলোড করে নেবে। আর চেষ্টা করে যাতে একটু কম সমাজসেবা করতে, কারণ আজকালকার ছাত্রছাত্রীরা খুব বেশি সমাজসেবা করে। তো তার ফলে যত বেশি সমাজসেবা করবে, মানে এই নোটপত্র বা স্টাডি মেটেরিয়ালগুলো যত অন্য জায়গায় দেবে, তত এগুলো যত বেশি শেয়ার হবে, তত অন্য ছাত্রছাত্রীরা পাবে। অন্য ছাত্রছাত্রীরা পেয়ে গেলে তোমাদের চান্স কমবে। তার ফলে যদি চাও যে না স্যার আমি সমাজের সেবা করব, আমাকে নিজে আমি না পেলেও কোনো ক্ষতি নেই, অন্যান্যরা ছাত্রছাত্রীরা পাক, তাহলে এগুলো শেয়ার করতে পারো, কারণ যখন তোমাকে আমি দিয়ে দেবো তখন শেয়ার করার অপশনটা তোমার হাতে। আমার কোনো উপায় নেই সেটাকে আটকানোর। আর যদি অ্যাপের মাধ্যমে থাকে, সেটা তোমরা ডাউনলোড করতে পারবে না, তখন তোমরা শেয়ার করতে পারবে না, কিন্তু আমি চাই তোমরা ডাউনলোড করে ভালো করে পড়ো, সেই জন্য আমি তোমাদের ডাউনলোড অপশন, প্রিন্ট আউট অপশন সব দিয়ে দেবো। তারপরে চেষ্টা করো যাতে করে এই জিনিসগুলো বেশি জায়গায় না ছড়ায়, কারণ এগুলো খুব সুন্দরভাবে আমি তৈরি করেছি। অনেক কিছু আছে। তোমরা যেহেতু আমার ব্যাচে ভর্তি হয়েছে একটা টাকা বিনিময়ে বা একটা পেমেন্ট করে, সেহেতু অন্যদেরকে ফ্রিলি বা ফ্রিতে এগুলো না দেওয়ার চেষ্টা করবে। তার ফলে কী হবে, কম্পিটিশনের বাজার বুঝতেই পারছো। ওগুলো পেয়ে গিয়ে হয়তো তারাও ভালো ইন্টারভিউ দিল, তখন তুমি বাদ চলে যাবে। তুমি হয়তো ভাবলে স্যার একজনকে দিলাম তাতে কি হয়েছে, একজন একজন করেই কিন্তু এইভাবে অনেকজন হয়ে যায়। তো এটা চেষ্টা করবে, তোমাদের ভালো বুদ্ধি আছে, আমার তো বলার আর দরকার নেই, এই সমস্ত তো এগুলো তোমরা ভালোই জানো। কিন্তু এত বলা সত্ত্বেও কিছু সমাজসেবী থাকে আমার ব্যাচে, তো তারা এই ধরনের কোনো কোনো গ্রুপে এগুলো সব শেয়ার করে দেয়। তার ফলে কি হয় যে খুব খারাপ লাগে তখন, বা আমার ছাত্রছাত্রীরা যাদের এত অনেকের ক্ষতি হয়ে যায়। তো এটা করো না তোমরা প্রত্যেকেই, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে তাহলে লাইভ ক্লাসটা করার পর রেকর্ডিংগুলো পেয়ে যাবে, আর ক্লাসের টাইমিং বলে দিলাম। আচ্ছা, এবার কি হবে, আমি পার ডে, প্রত্যেক দিন আমাদের অ্যাপ্রোচটা কি হবে, প্রত্যেক দিন আমরা 40 থেকে 50 মিনিট করে আমি অনেক কিছু বলবো, মানে জ্ঞান দেবো না। প্রথম দিনই একটু জ্ঞান দিচ্ছি। আমরা টপিক রিলেটেড অনেক কিছু আলোচনা করব, ঠিক আছে? যে কি এই কি ওই এইসা। আর প্রত্যেক দিন প্রায় 7 থেকে 8 জন করে চেষ্টা করব আমি, বেশি জন জানি না কত, 5 থেকে 6 জন স্টুডেন্ট, তার থেকে বেশিও হতে পারে, আমিও সেটা দেখছি। সেই স্টুডেন্টদেরকে একটা করে ডেমো বলতে বলবো। এবার ডেমোটা স্যার কিসের উপর বলতে বলবো, আসছি। আর একটা ইন্টারভিউ সেশন নেব, এখন থেকে শুরু করে দেবো কিন্তু, হ্যাঁ? সেখানে আমি কি ধরনের কোশ্চিন করছি দেখো, প্রথম প্রথম হয়তো পারবে না, তাতে কোনো ক্ষতি নেই। এখন তো শিখছো, এখন ইন্টারভিউ খারাপ হলো তাতে একদম মন মরা হয়ে পড়ে গেলে স্যার আমি মনে হয় পারবো না, না। এখন শিখছো, শেখার সময় এখন খারাপ হোক, আসল জায়গায় বাজিমাত করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন আমার ব্যাচে খুব ভালো ইন্টারভিউ দিলে আর আসল জায়গায় পারলে না, সেটা ক্ষতি। বরঞ্চ এখন যদি কিছু না পারো, আমি হয়তো এমন কিছু কোশ্চিন করলাম যেটা হয়তো তোমার জানা নেই, সেটা তুমি শিখে নিলে, তার ফলে এখন না পারাটা ভালো। এখন না পারা মানে তুমি নতুন কিছু শিখছো।
মেন জায়গায় তোমাকে পারতে হবে, আসল জায়গায় তোমাকে কিন্তু খেলে দিতে হবে। খেলাটা বুঝতে পেরেছো কোথায়? তো যাই হোক, তো এই ডেমো আর ইন্টারভিউ, এবার ডেমো দেখো অনেক ধরনের হতে পারে। এক হচ্ছে তোমাকেও কিছু চয়েস করতে দিতে পারে ইন্টারভিউ বোর্ডে। এক্সপার্টটা বলবে আচ্ছা তুমি কি বাংলার বিষয়ে কিছু ডেমো দেবে, বা তুমি কি ইংলিশে কিছু দেবে, তুমি কি অঙ্কেতে কিছু দেবে, তুমি কি সায়েন্সে কিছু দেবে। তো এরকম বিভিন্ন ধরনের দিতে পারে। আবার এরকম হতে পারে যে আচ্ছা বলো তো, যে আমি তোমাকে একটা জিনিস দিলাম, তুমি এটা কিভাবে, যেমন আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম না, আচ্ছা বলো তো তুমি ক্লাস 3-তে আহ, গুণ করা শেখাচ্ছ, কি করে গুণ করতে হয়, তখন তুমি কি করে শেখাবে একটা 3 ইয়ার স্টুডেন্টকে? বা একটা ভাগ করা শেখাচ্ছ। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাকে তখন উদাহরণ দিয়ে পড়াতে হবে, যে এই যে একজনকে দুটো ফল দিলাম, আরেকজন তাকে আবার আরো দুটো দিলাম, তাহলে 2 আর 2 যোগ না করে এটা কত টাইমস হলো। তো এই জিনিসগুলো কিন্তু আমি কিছু কিছু জিনিস বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে, ডেমো কিভাবে দিতে হয়, কিভাবে অ্যাপ্রোচ হবে সেটা বলে দেবো। তারপরে তোমরা কিছু শিখতে পারবে, যেমন আমি কিছু কিছু জিনিস দেবো, বলবো যে কিভাবে বলবে কোনো একটা টপিককে, সেটা তোমরা অ্যাকসেপ্ট করবে, সেটা তোমরা শিখবে। এবং শেখা মানে ওটাই না যে আমি যেটা বললাম সেটাই গিয়ে আবার ইন্টারভিউ বোর্ডে বলে দিলে, তাহলে কোনো মুশকিল। দুজন তিনজনের একই জিনিস হয়ে গেলে ধরে ফেলবে যে এরা, ঠিক আছে। যদিও এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা পড়ছে বলে কোনো অসুবিধা হবে না। তার ফলে আমি যেগুলো বলবো সেগুলো না দেওয়ার চেষ্টা করবে, কারণ ওই জিনিসগুলো তখন সব কমন হয়ে যায়, ফলে তখন কিন্তু সমস্যা হয়। তার মানে আমার কাছ থেকে শিখে নিজের মতো করে। আর যদি বলো যে না স্যার আমাকে একটু বলে দিন, তাহলে আমি পার্সোনালি এগুলো সব বলে দেবো। কাকে কি বলে দেবো সেগুলো আমি বলবো না, ওগুলো সব আমি গ্রুপের মাধ্যমে বা ইন্ডিভিজুয়ালি বলে দেবো, সেখানে তোমরা তৈরি করো, তৈরি করে কিছু বলো। যাই হোক, ডেমোটা আমি সবসময় বলবো যে ডেমো কোনোদিন কেউ কারোর কাছ থেকে কপি করার কিছু নেই, কারণ ডেমো জিনিসটা হচ্ছে যে সাবজেক্ট বা টপিক ইন্টারেস্টিং হয় না, ইন্টারেস্টিং হচ্ছে যে বলছে। দেখবে একটা খুব নন এনার্জেটিক লোক, যার মধ্যে খুব এনার্জি নেই, সে যত ভালোই ইন্টারেস্টিং টপিক, ভালো লাগে না তার কথা শুনতে। কিন্তু একজন যে খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে, একটা হাস্য কৌতুকের মধ্যে হেসে খুশে কথা বলতে পারে, দেখবে তার কথা শুনতে এমনি ভালো লাগে। যেমন তারা ধরো যে রেডিও জকি যারা হয়, আর যে দেখবে, দেখবে ওরা কত সুন্দরভাবে এফএমে যখন কথা বলে, যে কোনো কথাই শুনতে বেশ ভালো লাগে, কারণ ওদের গলার ভয়েসটা খুব ভালো, একটা মানে দৃঢ়তা আছে কথা বলার মধ্যে, একটা বেস আছে, এবং তারা খুব সুন্দরভাবে কথা বলতে পারে। আর একজন ধরো যে দেখবে কথা বলতে বলতে মানে ওর এমনি কথা বলতেই বিরক্ত লাগে, "ধুৎ, তোর কথা শুনবো না যা।" তো এই জিনিসটাই হচ্ছে ব্যাপার, যে টপিককে ইন্টারেস্টিং করতে হবে তোমাকে। তার ফলে ওর টপিকটা খুব সুন্দর, ওটা আমি বলে দিই, ও হয়তো বলছে বলে তোমার ইন্টারেস্টিং লাগছে, যখন তুমি হয়তো বলবে সেটা বোরিংও হতে পারে। তারপরে তুমি তার টপিকের পিছনে না ভেগে তুমি তোমার বলার ধরনটাকে চেঞ্জ করো যদি পারো। যদিও অনেক কিছু সম্ভব না, হঠাৎ করে কি চেঞ্জ করা সম্ভব না, তবে আমরা কিছু কিছু জিনিস একটু পরিবর্তন করতে পারি, অল্প বিস্তর সেই জায়গাগুলো চেঞ্জ করতে পারি, কারণ দেখে দেখে শিখেই তো আমরা পরিবর্তন করতে পারি। দেখবে তোমাদেরকে একটা কথা বলে দিই, ধরো তুমি একটা ছাত্রের বা কোনো একটা লোকের সাথে তোমার খুব বন্ধুত্ব হয়েছে, লোকটা খুব হাসে সব সময়, দেখবে তোমারও দেখবে ওর আদব কায়দাটা একটু চলে আসে, দেখবে ওর মতো একটা হাসি চলে আসবে। বা হয়তো তোমার একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে যে খুব গাল দেয়, খুবই বাজে ভাষায় গাল দেয়, দেখবে তোমারও মুখ থেকে দেখবে আজে বাজে ভাষা অনেক সময় বেরিয়ে যাচ্ছে তোমার অনিচ্ছা সত্ত্বেও। তো এই জিনিসগুলো কি, যে আমরা যাদের সংস্পর্শে থাকি বেশিক্ষণ ধরে বা বেশি দিন ধরে, তাদের কাছ থেকে অনেক সময় আমরা অনেক স্বভাব চরিত্রকে অ্যাডপ্ট করতে পারি। তো সেই জিনিসগুলো আমরা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তো তোমাদেরকেও বলবো যে স্যার আমাদের কি এতদিনের জিনিস বা কথা বলার কায়দা আদব কায়দা কি পরিবর্তন হওয়া সম্ভব? সম্ভব। এখানে যখন অনেক ভালো ভালো ছেলে মেয়েদের সান্নিধ্যে আসবে বা আমাদের সান্নিধ্যে আসবে, আমরা যেভাবে বলছি, যেভাবে রিপ্রেজেন্ট করছি, সেটা দেখে দেখবেন নিজের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আনতে পারবে। এবং এই জিনিসটা করার চেষ্টা করো। তার ফলে দেখো সুযোগ খুব কম, বুঝতেই পারছো যে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী তোমরা, এই রাজ্যের ছাত্রছাত্রীদের অবস্থা তো তোমরা ভালো করেই জানো। তার ফলে তোমাদের এখানে অনেকেই আছে যারা হয়তো বিএড এসএলএসটি পাস করেও আছো। তো তোমাদেরকে বুঝতে পারছো সুযোগ খুব কম, যেটাতে পারবে সেটাতেই ঢুকে যাওয়ার চেষ্টা করতে হবে। এবং এই সুযোগগুলোকে নষ্ট করো না, দয়া করে হাতছাড়া করো না। একটা একটা করে সুযোগ আসছে, সেটাকে চেষ্টা করো লুফে নেওয়ার, কারণ খুব কম সুযোগই তোমরা পাবে। এরপর ভোট হয়ে গেলে যে আর কি হবে না হবে বলার জানি না। তার ফলে এই সুযোগগুলোকে নষ্ট করো না, এবং এই 1 মাস বা 2 মাস তোমরা কিন্তু রেগুলারলি বিভিন্ন জিনিসপত্র যেগুলো আমি বলে দেবো বা আমার বলার বাইরেও তোমরা নিজস্বভাবে ট্রাই করবে, নিজে শিখবে। সব তো আর এরকমভাবে সম্ভব না, আমি যতটা পারবো আমার তরফ থেকে চেষ্টা করব, সেগুলো কিন্তু আমি বলবো, ঠিক আছে। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি দেখবে একটা ভিডিও করেছি, সেখানে আমাদের বিভিন্ন স্টাডি মেটেরিয়ালগুলো আছে, সেগুলো সবই জানো, সেই স্টাডি মেটেরিয়ালগুলো আমি অবশ্যই তোমাদেরকে সব দিয়ে দেবো, সেগুলো সব আলোচনা করব, সেগুলো সব পড়বে। তারপরে যেটা জিনিস হচ্ছে যে স্যার আমরা ইন্ট্রোডাকশন কি করে দেবো সেটা আমি বলে দেবো, যে আমরা এইভাবে একটা ইন্ট্রোডাকশন দেবো। দেখো কতগুলো বিষয় আছে আমাদেরকে জানতে হবে, সেই বিষয়গুলো কি, যে আমাদের ইন্টারভিউ যখনই শুরু হবে, সেই ইন্টারভিউতে তোমাকে কতগুলো জিনিস আমাদেরকে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে যে নিজের সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, প্রাইমারি কাজ এটা। সেটাকে কি করতে হবে, হাসি মুখে সুন্দরভাবে দিতে হবে। অতিরিক্ত ইন্ট্রোডাকশন দিতে গিয়ে টেনশন ঘাম পড়ছে ওরকম না হয়। অতিরিক্ত কথা বলে লাভ নেই, খুব সিম্পলভাবে আমি কোথায় মাধ্যমিক দিয়েছি, কত সালে, আমার বাড়ি কোন গ্রামের, কোন পোস্ট অফিস, ওই সমস্ত দরকার নেই। খুব সিম্পলভাবে বলতে হবে আমার নাম অমুক, আমার অমুক জেলায় বাড়ি, আমি অমুক সালে
গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি অমুক, আমি বর্তমানে অমুক জিনিস করছি, আমার হবি এই। আমি আরো ভালোভাবে বলে দেবো, চিন্তা নেই, আমি আপাতত একটা বেসিক জিনিস বলছি। তাহলে আমি অমুক গ্রামের অমুক পোস্ট অফিসের অমুক ব্লকের অমুক ছাত্র, কি দরকার তোমার? তোমার বাবার নামও দরকার নেই, তোমার মায়ের নামও দরকার নেই, ইনকেস যদি না জিজ্ঞেস করে, দরকার নেই। হ্যাঁ, তোমার ফুল নামটা বলতে হবে। এবার তোমাকে ধরো হয়তো বললো যে তোমার নাম ডেকেই বললো যে আচ্ছা, ধরো বললো সুকান্ত, কারোর নাম হয়তো সুকান্ত দাস, বললো সুকান্ত তুমি তোমার সম্পর্কে ইন্ট্রোডাকশন, তখন আর বলার দরকার নেই, আমার নাম সুকান্ত দাস, জানি তোমার নাম সুকান্ত, তো বারবার করে বলার কি? তখন বলবে যে আমি অমুক জায়গা থেকে, বা আমার বাড়ি এখানে, আমি এই, তাহলে সুকান্ত যেহেতু জেনে গেছে, আবার প্রথম থেকে শুরু করার দরকার নেই। এই জিনিসগুলো অনেক সময় তো মানে মাথায় রাখতে হয়। তো তোমাদের যেই সমস্ত জিনিসগুলো জানতে হবে, আমি একটু প্রাইমারিলি বলে দিচ্ছি যে আমাদের কি কি জানতে হবে বা কি কি আমরা পড়বো। কারণ একটা রাফ যদি আমরা মানে ইয়ে না করি, তাহলে কিন্তু একটু সমস্যা হয়। ঠিক আছে, আমি পরের পেজে চলে যাচ্ছি। আমাদেরকে একটা রাফ, একটা সিলেবাস, ঠিক, বা একটা সূচিপত্র করে রাখতে হবে। যদিও আমি প্রথম থেকেই বলছি যে মানে ইন্টারভিউর সিলেবাস হয় না, এটা আজ না, এটা আমি অনেকদিন ধরেই বলি, এবং শুধুমাত্র আমি না, এটা যে কোনো স্যারকেই জিজ্ঞেস করবে, তারা বলে। তো ডেমো কি করবে না করবে পরে আসছে, আগে ইন্টারভিউ 5 নম্বরের ক্ষেত্রে বলছি। 5 নম্বরের ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের এডুকেশন। এডুকেশন মানে চাইল্ড এডুকেশন বিশেষ করে, হ্যাঁ, মানে পেডাগোজি যেটাকে বলা হয়, সেই পেডাগোজি পোর্শনটা আমাদের পড়তে হবে। চাইল্ড এডুকেশন, বাচ্চাদের কি করে শিক্ষা দেবে, যেহেতু তোমরা প্রাইমারির সঙ্গে যুক্ত। যদি তোমরা এসএসসির সঙ্গে যুক্ত হতে, তাহলে আরও হয়তো কিছু এডুকেশনের এক্সট্রা জিনিস পড়তে হবে, যদিও তোমাদের সিলেবাসে সব কিছু থাকবে, এই জিনিসটা কিন্তু পড়তে হবে। এবং এই জিনিসটা আমি তৈরি করে দেবো যতটা সম্ভব। এডুকেশন মানে আবার সব ওরকম না যে কে কি করে গেছে না করে গেছে, স্যার ডিএড এর কি সমস্ত সিলেবাস পড়ে নেবো, না, দরকার নেই, অতটা দরকার নেই। তবে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো দরকার, আমি সেগুলো বলে দেবো, সেগুলো কিন্তু পড়তে হবে। নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে আটটি, যেটা আছে আটটি, মানে শিক্ষার অধিকার আইন। এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে, শিক্ষার। হ্যাঁ, আচ্ছা, তোমরা বাংলাতে না ইংরেজিতে কমফোর্টেবল একটু বলো তো, মানে কিসে কমফোর্টেবল? মানে লেখাতে, লেখাতে ইন উইচ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ শুড আই রাইট? ইংলিশে লিখবো না বাংলায় লিখবো, আমাকে কেউ একটু বলো। মানে কমফোর্টেবল কিসে? এমনি তো তোমরা তো বাংলাতেই সবকিছু বলতে হবে, কিন্তু কিসে লিখবো? মানে ইংলিশে লিখলে কি বুঝতে পারবে, না আমি বাংলাতে লিখবো, কি করবো বলো? কিসে লিখবো? কেউ কিছু বলছে না, বা চ্যাটে বলে দাও। বাংলা, আচ্ছা বাংলা, তাহলে শিক্ষার, আচ্ছা বাংলা হাতের লেখাটা আমার একটু খারাপ হলেও একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে, শিক্ষার অধিকার আইন, এগুলো সব বলে দেবো। এই আইনগুলো সব পড়ে নেবে, সুন্দরভাবে সব দিয়ে দেবো, সব পড়ে নেবে। ঠিক আছে, এগুলো হচ্ছে 2009 সালে 8টি যে অ্যাক্ট, সেই অ্যাক্টটা পড়ে নেবে। এগুলো জানতে হবে, কখন কোথা থেকে কি করবে বলা মুশকিল। নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি, হ্যাঁ, এনইপি, জানো তো, যে আমাদের পলিসি, এডুকেশন পলিসি, শিক্ষার যে পলিসি যেটা, সেই পলিসিগুলো জানতে হবে, যে কভাগে ভাগ আছে, কি আছে না আছে, এগুলো সব কিন্তু জানতে হবে। চিন্তা নেই, 2020 সালে এটা নতুন হয়েছে, তার আগে কবে থেকে কি চালু ছিল, কোন কোন কমিশনের মাধ্যমে কি কি হয়েছে, সেগুলো সব জানতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটা সব থেকে ভাইটাল, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল কিছু নলেজ রাখবে অ্যাবাউট আওয়ার স্টেট। ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে ধারণা, এবার এর তো কোনো সিলেবাস হয় না, ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জিনিস হতে পারে, সেই ধারণাটা কিন্তু আমাদের লাগবে। বোঝা গেছে? আচ্ছা, নিজের জেলার সম্পর্কে ধারণা, ঠিক আছে, নিজের জেলা, ঠিক আছে, এই সম্পর্কে ধারণা, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, নেক্সট যেটা জানতে হবে, কিছু সাধারণ জ্ঞান, হ্যাঁ, মানে জেনারেল নলেজ, কিছু সাধারণ জ্ঞান, সেই সাধারণ জ্ঞানের সিলেবাস কিন্তু আগেই বলে দিচ্ছি, ও কিন্তু অসীম, ওর কিন্তু কোনো শেষ নেই। তার মধ্যে থাকবে ইতিহাস, তার মধ্যে থাকবে ভূগোল, তার মধ্যে থাকবে পদার্থবিদ্যা, তার মধ্যে থাকবে রসায়ন, তার মধ্যে থাকবে জীববিদ্যা, পরিবেশবিদ্যা, সব কিছু, সব কিছু। আচ্ছা, কিছু থাকবে হচ্ছে আমাদের সংবিধান সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ, ভারতীয় সংবিধান, ঠিক আছে। খুব বেশি যে এগুলো জানতে হবে সেটা না, মানে এগুলো থেকে খুব ডিপে কোশ্চিন করবে না, প্রাইমারি তো ওগুলো করবে না। প্রাইমারিতে খুব বেসিক জিনিসগুলো, যে আমাদের সংবিধান কে চালু করেন, আমাদের সংবিধান কত সালে হয়, আমাদের সংবিধানে কটা ধারা আছে, এই বেসিক জিনিসগুলো। খুব যে একদম কঠিন, স্যার আমি তো সংবিধান কিছু পড়িনি, আমি তো জানি না, তাহলে আমি কি করব? দরকার নেই অত, আমি যেগুলো বলে দেবো সেগুলোই করে যাও, কিন্তু একদম নলেজ নেই তোমার, তোমাকে হয়তো বলা হলো
যে আচ্ছা বলো তো যে আমাদের পাশের রাজ্য হচ্ছে বিহার, তার রাজধানীর নাম কি, আর তুমি মাথা চুলকাচ্ছ, তুমি পারছো না, তাহলে এটা খারাপ বিষয় না। তুমি প্রাইমারিতে পড়াবে, তুমি বিভিন্ন দেশের সম্পর্কে জানতে হবে, আমাদের দেশের বিভিন্ন নলেজ, যে আমাদের দেশের কি কি হচ্ছে না আছে, এগুলো তোমাকে যদি না জানো দেশের সম্পর্কে, দেশে কটা রাজ্য আছে, কোন রাজ্যের রাজধানী কি, কোনটা বড় কোনটা ছোট, এগুলো জানতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে সাহিত্য। সাহিত্য মানে হচ্ছে কে কি লিখেছেন, খুব যে কঠিন কিছু সেটা না। আমাদের বিভিন্ন সাহিত্যিকদের, তাদের ছদ্মনাম কি, তারা কে কি লিখেছেন, একদম বেসিক জিনিসপত্র যেগুলো আমাদের হয়তো সিলেবাসেও আছে, আমাদের 1 থেকে 10 অবধি, যদিও 5-এর বাইরেও কিছু কিছু জিনিস জিজ্ঞেস করতে পারে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। সাহিত্য এবং সাহিত্যিক বা কবি, তাদের সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের একটু জেনারেল নলেজের মধ্যেও পড়ে আছে, বা কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাকে খেলাধুলো, বিশেষ করে যারা মেয়েরা আছো, মেয়েদের বিভিন্ন খেলাধুলো হয়, ক্রিকেট শুধুমাত্র না, বিভিন্ন ধরনের খেলাধুলো, কিন্তু খুব বেসিক কোশ্চিন, খুব কঠিন না। যেমন হয়তো জিজ্ঞেস করলো যে আচ্ছা বলো তো, এই যে আমাদের যে রিসেন্টলি একটা ওয়ার্ল্ড কাপ হলো মেয়েদের, সেই ওয়ার্ল্ড কাপটা তে কে জিতেছে, তো তুমি হয়তো জানলেই না যে ভারত জিতেছে। এবার ইন্ডিয়া জিতেছে প্রথম, অস্ট্রেলিয়া অনেকবারই জিতেছে, ইন্ডিয়া 6বার বা 5বার, ইন্ডিয়া প্রথম জিতেছে। তারপরে হলো হয়তো মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে, হরমনপ্রীত কৌর, তুমি হয়তো জানো না। তারপরে হয়তো বলবে আচ্ছা জানো, রিসেন্টলি আমাদের ভারত, কালকেই খবর পেলাম, আমাদের দেশ 2030 সালে কমনওয়েলথ গেম আয়োজন করতে চাইছে। তো এবার বলতে পারে যে আচ্ছা কমনওয়েলথ গেম সম্পর্কে জানো, বা ভারত এটা কবে আয়োজন করবে, তো 2030 সালে, এগুলো বলতে হবে। এই ধরনের জিনিসগুলো যেগুলো রিসেন্টলি ঘটছে, সেগুলো সম্পর্কে আমি জানাতে থাকবো, এবং সেগুলো কিন্তু জানবে, ঠিক আছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা, এনইপি মানে হচ্ছে কিন্তু জাতীয় শিক্ষানীতি, হ্যাঁ, এটা আমি ইংলিশে লিখলাম, কিন্তু এটা মানে হচ্ছে জাতীয় শিক্ষানীতি। এই ধরনের জিনিস জানতে হবে। আর সাম্প্রতিক কিছু ঘটনাবলী জানতে হবে, যেটাকে আমরা বলি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এইগুলো কিছু জানতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু জিনিসপত্র জানতে হবে, যেগুলোকে আমরা বলি যে শ্রেণীকক্ষে তোমার পাঠদান করার সময় তোমার আচরণমূলক কিছু, ঠিক আছে, বা থিওরি অফ লার্নিং, শিখাচ্ছ বা শিখছো, এই জিনিসগুলো, হ্যাঁ, শিখন তত্ত্ব, এই জিনিসগুলো একটু জানতে হবে। থিওরি অফ লার্নিং মানে অনেক জিনিস তোমাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এইবার পশ্চিমবঙ্গ যেটা বললাম, সেই পশ্চিমবঙ্গ সম্পর্কে কিন্তু এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে ধারণা, মানে এখানে কিন্তু বিভিন্ন প্রকল্পও হতে পারে, হ্যাঁ, সরকারি প্রকল্প, মিড ডে মিল, এমুক ভাতা, অমুক শ্রী, যেগুলো আছে, বিভিন্ন ধরনের প্রকল্প কিন্তু জানতে হবে। বিশেষ করে রাজ্য সরকারের প্রকল্পগুলো এখানে বেশি ধরবে। বিভিন্ন ধরনের রাজ্যের বা কেন্দ্রের মন্ত্রী, হ্যাঁ, রাজ্য ও কেন্দ্রের মন্ত্রী, এই সম্পর্কে জানতে হবে। আরেকটা যেটা সব থেকে ভাইটাল, সেটা হচ্ছে তোমাদের ক্লাস 1 থেকে 5-এর সিলেবাস, তাদের কি কি বই পড়ানো হয়, সেখানে কি কি কবিতা আছে, সেখানে কি কি ইংলিশে রাইম আছে, সেখানে কি কি জিনিসপত্র আছে, সব কিন্তু তোমাদেরকে আমি, ওই পাঠ্যক্রমগুলো যেটাকে বলে, সেই পাঠ্যক্রমটা কিন্তু আমি তোমাদের তৈরি করে দেব। সেই জিনিসগুলো কিন্তু তোমরা পড়ো, এবং সেখান থেকে কিন্তু ডেমো দিতে পারে, যে বলো তো ক্লাস 3-এর অমুক পাঠ্যক্রম যেটা আছে, সেটা কি তুমি জানো, হয়তো বলে দিল একটা, হঠাৎ করে হয়তো বলে দিল যে ক্লাস 3-এর অমুক একটা পাঠ্যক্রম আছে। বা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলো তো, যেটা আমাদের ক্লাস 4-এ আছে বা 5-এ আছে, তখন তোমাকে কিন্তু ওই জিনিস জিজ্ঞেস করতে হবে। মানে কি যে বলবে সেটা বলা খুব মুশকিল। তার ফলে কি, আমরা একদম তৈরি হয়ে যাব, যাতে করে কোনো রিস্ক নেব না, মানে ওই টেনশনের মধ্যে থাকবো, অল্প অল্প করে পড়ে গেলাম, এই ধরনের জিনিস থাকবে না, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো তোমাদেরকে, মানে কোথাও আমার হারিয়ে যাওয়ার, ধরো একটা কবিতা আছে, বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের, তুমি ওটা বলতে পারবে, বা ওখান থেকে তুমি সারমর্মটা বলো, সারাংশটা বলো, তোমার ওখান থেকে কি মনে হয়, এরকম বিভিন্ন ধরনের আমি সব বলে দিব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বা হয়তো তারাই একটা বই নিয়ে হয়তো বলবে আচ্ছা এই বইয়ের এই জিনিসটাকে রিডিং পড়ো, তো রিডিং পড়ে কি বুঝলে, বুঝতে পেরেছো, মানে কি করবে বলা খুব মুশকিল। তার ফলে ইন্টারভিউ বোর্ডে সিলেবাস সম্পর্কে কিচ্ছু তুমি বলতে পারবে না যে স্যার এটাই আমার সিলেবাস, বা এটা পড়ে গেলে আমি কমন পাবো। আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব, যতটা সম্ভব, বা তোমাকে হয়তো কিছু বলে বলবো যে এই পোর্শনটা তুমি পড়াও, তুমি আমাকে এটা বোঝাও। একটা বাংলা হয়তো তোমাকে বই দিয়ে দিল, বললো যে এটা তুমি পড়ে আমাকে বোঝাও, আমি তোমার স্টুডেন্ট। তোমাকে ওখানে পড়তে হবে, প্লাস তোমাকে বুঝতে হবে, প্লাস তোমাকে বোঝাতে হবে। তার মানে কত ভালোভাবে, সুন্দরভাবে তোমাকে পড়তে হবে। তো এই জিনিসগুলো দেখবে। তো এই ধরনের জিনিসপত্রগুলো আমরা প্রতিনিয়তই বা প্রতিদিন, আমাদের 2 দিন করে যে ক্লাস হবে, সেই ক্লাসে আমরা কিন্তু সব আলোচনা করব। এবং তোমাদের মাধ্যমেও কিন্তু তোমাদেরকে কিছু কিছু ডেমো আমি তৈরি করতে বলবো, সেই ডেমোগুলো তৈরি করবে। যদি বলো স্যার আমার ইচ্ছে অনুসারে করব, তোমার ইচ্ছে মানে তোমার,
পার্সোনালি। অবশ্যই, কারণ নিজে চুজ করার মধ্যে যে এই জিনিসটা আছে না, সেটা অন্য কেউ করার মধ্যে নেই। আমি যতই তোমাকে চুজ করে দিই, তুমি নিজে বুঝতে পারবে যে তুমি কিসে পারদর্শী, তোমার কিসে ভালো কিসে খারাপ। তারপরে তুমি যেটা চয়েস করতে পারবে, সেটা যদি আমি তোমাকে চয়েস করে দিই, তুমি হয়তো সেখানে অতটা কমফোর্টেবল হবে না। তো সেই কারণে আমি কিছু কিছু জিনিস বলবো, তুমি কিছু কিছু জিনিস তৈরি করবে, এবং এইভাবে শুধু একটা ডেমো না, আমরা অনেকগুলো ডেমোর উপর কি করব, প্রস্তুতি নেব, এবং সেখান থেকে তুমি একটা ফাইনাল বা দুটো একটা ফাইনাল ডেমো তুমি বেছে রাখবে। যদি আমাকে তোমার পছন্দের মতো জিজ্ঞেস করতে দেয়, বা আমাকে আমার পছন্দের মতো জিজ্ঞেস করে যে তুমি একটা ডেমো দাও, তখন ওটা গিয়ে আমি বলবো, যেটা সব থেকে ভালো। কিন্তু যদি এরকম হয় যে আমার পছন্দ মতো হলো না, বা তারা নিজের পছন্দ মতো বললো, তখন কি করব? তখন আমাকে তৈরি থাকতে হবে, এবং সেখানে হয়তো কমন পেলাম না, সেখানে আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে আনকমন পেলেও যাতে আমি আমার নিজের ক্যাপাবিলিটি বা নিজের উপস্থিত বুদ্ধি বা প্রেজেন্স অফ মাইন্ড দিয়ে যাতে সেখানে আমি বেরিয়ে আসতে পারি সুন্দরভাবে ডেমো দিয়ে। সেটা কি করে বুঝবে? এটাই 1-1.5 মাস আমরা আস্তে আস্তে শিখবো। কি করে শিখবো? বন্ধু বান্ধব যারা এখানে ভর্তি হয়েছে তাদের মাধ্যমে, বা যারা এই সমস্ত স্টুডেন্ট, বা আমরা নিজেরাও এখানে যখন বলবো, তার মধ্যে দেখবো অনেকটা উন্নতি হচ্ছে। মানে এটা হয় যে তুমি হয়তো প্রথম দিন বলতে পারো যে স্যার আজকে আমি পারলাম না, কিন্তু দেখবে দ্বিতীয় দিন তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে এসেছে। আরে আমরা যখন প্রথম প্রথম পড়াই, তখন আমাদেরও গলা কাঁপতো। আজকে দেখো না, আমার গলা কাঁপার কোনো কারণই নেই, এবং গলা কাঁপবেও না আজকে এখানে। কারণ আমি যে কোনো জায়গায় বড়, কিছুদিন আগে একটা 150-200 জনের একটা মঞ্চ গিয়ে আমি ভাষণ দিয়ে আসলাম। ভাষণ মানে হচ্ছে ওরকম ইয়ে না, মানে আমি একটা টপিক নিয়ে আলোচনা করে আসলাম। সেখানে আমার গলা কাঁপার কোনো সম্ভাবনাই নেই, কাঁপবেই না। 150 কোন, আমি 1,500 স্টুডেন্টের মাঝখানেও কথা বলে আসতে কোনো অসুবিধা নেই। তো এটা কি হয় যে আমি যখন আজকে যখন পিএইচডি করতাম, আমাদের বিভিন্ন কনফারেন্স হতো, আমাদের দেশে হতো, আমি ইন্টারন্যাশনাল রাশিয়া থেকে শুরু করে অন্য জায়গায় কনফারেন্সে বলে এসেছি। তো সেখানে যখন প্রথম প্রথম আমার দেশে আমার নিজের জায়গাতে আমি যখন বলতে যাচ্ছি, আমি দেখছি আমার গলা কাঁপছে, আমি বুঝতে পারছি আমার গলা কাঁপছে, কিন্তু সেটাকে প্রকাশ করা যাবে না। এখন আমি যখন বলতে যাই, আমার গলা কাঁপা তো দূরের কথা, আমার কিছু মনেই হয় না, আমি পড়েও যাই না যে কি বলবো, আমার ওখানেই অনর্গল। যেমন এখন ধরো তোমাদের যে আমি ক্লাস নেবো, আমি কি পড়ে এসেছি নাকি যে আমি এটা বলবো আজকে 1 ঘন্টা ধরে? একদমই না। আমার যেটা মনে হচ্ছে আমি তৎক্ষণাৎ সেটা বলছি। কিন্তু আমি এত জায়গাতে ইন্টারভিউর প্রিপারেশন করিয়েছি, বা এত জায়গাতে ইন্টারভিউ দেখেছি, এবং আমাদের মানে চেনা পরিচিত তারা ইন্টারভিউ এক্সপার্ট, তাদের কাছ থেকে শুনে 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 একটা আইডিয়া তৈরি হয়ে গেছে, যার ফলে আমি অনর্গল বলে দিতে পারবো যে এই এই বিষয়গুলো আমাদের ইন্টারভিউ বোর্ডে পড়তে হবে, তার জন্য আমাকে পড়ে আসতে হবে না। তো তোমাদেরকেও প্রথম প্রথম হয়তো খুব ফেস করতে হতে পারে, টেনশন হতে পারে, কিন্তু যখন তুমি মানে একটা জায়গা দিয়ে বারবার প্রতিদিন বারংবার তুমি একটা জিনিসকে বারবার করে তুমি রিভিশন দেবে, একটা জিনিসকে তুমি নিয়ে চর্চা করবে, তখন দেখবে যে তোমার টেনশনটা অটোমেটিক্যালি দূর হয়ে গেছে, তোমার আর মনে হচ্ছে না কিছু। যদিও ইন্টারভিউ বোর্ডে এত বড় বড় কথা বললেও একটু না একটু টেনশন থেকে যায়, সেটা স্বাভাবিক, কারণ একটা চাকরির বিষয়, সেটা জীবন মরণের বিষয়, বাই চান্স যদি না পাই। কিন্তু সেই টেনশন করতে গিয়ে তুমি চাকরিটাই পেলে না, তাহলে কি তোমার ক্ষতি না লাভ? তুমি তো তাহলে আলটিমেটলি ক্ষতি করলে, তাই না? তার ফলে আমি যেটার জন্য আমি লড়ছি সেটাই আমি সেদিন খারাপ করে দিলাম, তাহলে তো সেটার কোনো মানে হয় না। তার ফলে চেষ্টা করবে যে নিজের মনকে কন্ট্রোল করার, কারণ টেনশন দূর করার ওষুধ কোনো নাই, টেনশন দূর করতে পারে একমাত্র তুমি। কারোর টেনশন বেশি হয়, কারোর কম হয়। যারা খুব রিল্যাক্স থাকে, যারা জীবনে বেশি টেনশন করে না, তাদের কিন্তু জীবনে অনেক উন্নতি হয়। আর যারা ছোট ছোট কাজে টেনশন করে কাজটাকে খারাপ করে দেয় বা ঘাবড়ে যায়, তাদের কিন্তু জীবনে বেশি উন্নতি হয় না, যদিও তারা অনেক বেশি ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও। তার ফলে ট্যালেন্ট এটা কোনো কিছু না, তুমি বেশি জানতে যেও না, বেশি জেনে তুমি বেশি বলে ফেলো না। সহজ ভাষায় একটা বাক্যে এক লাইনে অ্যান্সার দেবে, যেটা জিজ্ঞেস করবে সেটাকে শুনবে। তুমি নিজে থেকে আগেই শেষ করার আগে, এক্সপার্ট শেষ করার আগেই তুমি ওস্তাদি মেরে বলতে গেলে সেটা যাতে না হয়। তুমি যা শুনবে কি বলছেন, তোমার যদি মনে হয় আমি বুঝতে পারলাম না, তুমি আরেকবার জিজ্ঞেস করে স্যার আরেকবার বলবেন। তুমি যদি মনে হয় যে না বুঝতে পারলাম, তাহলে দরকার নেই। তারপর তুমি বোঝার পর তোমার যদি উত্তরটা জানা থাকে তুমি বলে দেবে, উত্তরটা না জানা থাকলে তুমি 2-1 মিনিট চিন্তা করবে, 2-1 সেকেন্ড, যে আমি পারবো। যদি না পারো তাহলে ছেড়ে দিবে যে স্যার এটা আমার জানা নেই। কিন্তু ওটা নিয়ে আজে বাজে ভাবে উল্টোপাল্টা কথা বলে সেখানে ফেসে যাবে না। ওখানে কিন্তু একবার ঢুকে গেলে ওরা কিন্তু তোমাকে আর ছাড়বে না। তখন কিন্তু ওই ভুলটা নিয়েই কিন্তু তোমার গোটা ইন্টারভিউটা কাটিয়ে দিবে, এবং তারপর বেরিয়ে আসার পর তুমি দেখবে যে তুমি সম্পূর্ণরূপে ভুল বলেছো। এই জিনিসগুলোতে না হয়। এবং ছোট ছোট অনেকগুলো কোশ্চিন জিজ্ঞেস করবে, যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করবে, সেটা বাংলা হতে পারে, সেটা ইতিহাস হতে পারে, সেটা ভূগোল হতে পারে, সেটা অঙ্কও হতে পারে, অবশ্যই অঙ্ক থেকে জিজ্ঞেস করবে। সেটা ইংরেজি হবে, ইংরেজি থেকে জিজ্ঞেস করবে, তবে বেশি না, ছোট 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 জিনিস। বুঝতে পেরেছো? হয়তো বললো কটা ভাওয়েল আছে, কটা অ্যালফাবেট আছে, কটা কনজাং বা প্রিপোজিশন বলতে কি বোঝো, বা ভার্ব মানে কি জানো? তো এই ছোট ছোট জিনিসগুলো, অ্যাডজেক্টিভ কি হয়, অ্যাডভার্ব কি হয়, বা কোনো একটা ওয়ার্ড বললো এটা অ্যাডজেক্টিভ কি অ্যাডভার্ব, এই বেসিক নলেজগুলো কিন্তু তোমাকে রাখতে হবে। সেই জন্য আমাদের মেন যেটা কাজ সেটা হচ্ছে ক্লাস 1 থেকে 5।
এই 1 থেকে 5 এই জিনিসটা সিলেবাসটা কিন্তু আমাদের চর্চা বা রপ্ত করে রাখতে হবে। এবার আমাকে কিছুজন ছাত্রছাত্রী অনেক সময় জিজ্ঞেস করে, স্যার গ্র্যাজুয়েশনে আমরা যেটা পড়েছি এটাকে পড়তে হবে? আমার মনে হয় না খুব একটা দরকার আছে। আর গ্র্যাজুয়েশনের নলেজ তোমার কম বেশি থাকবে, ওই জায়গা থেকে খুব একটা কোশ্চিন করার সম্ভাবনা খুব কম, তার ফলে ওটা দরকার নেই। তাহলে আশা করি আমি যেগুলো বললাম সেগুলো আশা করি সবাই বুঝতে পারলে এবং সব কিছু শুনলে। তো আমরা নেক্সট স্যাটারডে আমি তোমাদের মধ্যে থেকে কিছু বলবো এবং কিছু জনকে আমি আইডেন্টিফাই করব। তোমরা কিন্তু পড়তে থাকো, যেই জিনিসগুলো বললাম পড়তে থাকো। আমি স্টাডি মেটেরিয়ালগুলো একটা একটা করে সব দিতে থাকবো। আমি খুব দেরি করব না, আমরা 8-10 দিনের মধ্যেই সব দিতে থাকবো এবং এগুলো কিন্তু পড়তে থাকবো এবং ওখান থেকে বেসিক কিছু কোশ্চিন করব। তারপর কিন্তু অন্যান্য জায়গা থেকে কোশ্চিন করবো এবং আশা করি তোমাদের এগুলো তো বুঝতে অসুবিধা হবে না, কারণ এগুলো হচ্ছে জেনারেল নলেজ। এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি কি হয়েছে না হয়েছে যদি আমি একটু আলোচনা করে দেবো ভালোভাবে কোনোদিন, তাহলে হয়তো বেশি মনে থেকে যাবে। তো এগুলো একটু সুন্দরভাবে একদিন আলোচনা করবো কোনো কোনো টপিক। তারপরে ধরো ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কটা কি আছে না আছে, এগুলো তো আর আমি আর আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে কটা জেলা, তার কি সদর শহর, কোথায় কি আছে না আছে, কোথা দিয়ে কোন নদী চলে গেছে, এগুলো সব বলে দেবো, এগুলো সব নোট দিয়ে দেবো, এগুলো সুন্দরভাবে সব করে নেবে। বা তোমার জেলার সম্পর্কে তুমি আরো ভালো জানবে, জেনারেল নলেজ আরো কিছু শেখাবো, আরো কিছু জানাবো, বিভিন্ন ধরনের সাহিত্য সাহিত্যিক সেগুলো সব দিয়ে দেবো। এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আমি দিতে থাকবো এবং তোমরা কিন্তু এগুলো রেডি করতে থাকো এবং সেখান থেকে কিন্তু আমি কোশ্চিন অ্যান্সার করবো এবং তার বাইরে থেকেও আমি কোশ্চিন অ্যান্সার করবো। আমি দেখবো যে তোমরা আননোন কোশ্চিন কি করে ফেস করো। পাশাপাশি তোমাদেরকে বলবো, প্রথম দিন আমি কিছু বলবো না, আমি তোমাদেরকে একটা ডেমো চুজ করতে বলবো, তোমরা নিজের মতো করে চুজ করো, নিজের মতো করে একদম। ম্যাথ রিলেটেড কোশ্চিন কি আসবে এসএলএসটি ইন্টারভিউ? তো মানে এসএলএসটি কি? এটা তো প্রাইমারি হচ্ছে, এটা তো এসএলএসটির ইন্টারভিউ না। তুমি কি ভুল ব্যাচে আছো? এটা তো প্রাইমারি ইন্টারভিউ। তো প্রাইমারির ইন্টারভিউ তো সব ধরনের আসবে, কিন্তু সেখানে আমার গ্র্যাজুয়েশনের কোশ্চিন আসবে না, খুব সহজ সহজ কোশ্চিন আসবে। তো যাই হোক, যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আহ, মানে বলতে কি আমি ভুলে গেলাম কি বলছিলাম। হ্যাঁ, তো আমাদের তোমাদের প্রথম কাজ যেটা তোমাদের আজকে, যেটা আমি বললাম যে শনিবার দিন তোমরা একটা ডেমো রেডি করো। কিসের উপর করবে? ক্লাস 1 থেকে 5-এর ওপর যে কোনো বইয়ের যে কোনো টপিক। কথাটা বুঝতে পারলে? টপিকটা হচ্ছে ফ্রম বুকস অফ ক্লাস 1টা করো না, ক্লাস 3 থেকে করো, 3 to 5। এই বই থেকে যে কোনো একটা টপিক, যদি বলো স্যার বাংলায় বলবো, হ্যাঁ, ইংলিশে বলবো, হ্যাঁ স্যার, কত মিনিটে রেডি করবো? ম্যাক্সিমাম 5 মিনিট, তার বেশি আমি কিন্তু শুনবো না, বা তার বেশি আমি শুনবো না বলে না। হয়তো ভাবতে পারো স্যার আপনি 5 মিনিটের বেশি শুনবেন না। আরে বাবা, এটা ইন্টারভিউ বোর্ডেও শুনবে না, তোমাকে থামিয়ে দেবে। তুমি যদি বলো স্যার আমার 10 মিনিটের ডেমো হচ্ছে, শুনবে না, ওদের কাজ আছে নাকি অত 10 মিনিট শোনা? শুনবেই না তোমার কথা 10 মিনিট ধরে, তোমাকে 2-3 মিনিটে থামিয়ে দেবে। আমি তো তোমাকে 5 মিনিটটা বেশি বলে দিলাম। রেডি করে আনবে 5 মিনিটের মধ্যে, যাতে শুরু হয়ে শেষ হয়ে যায়। তবে আরেকটা কথা বলে দিই, তুমি এসএলএসটি ইন্টারভিউ চাইছো, তাহলে তুমি ভুল ব্যাচে জয়েন করেছো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি করে দিচ্ছি, ও তোমাকে এসএলএসটি ইন্টারভিউ ব্যাচে জয়েন করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ওকে, আমি তোমাকে ভুল ব্যাচে হয়তো জয়েন করেছি, কারণ সব ব্যাচে তো চলছে আপার প্রাইমারি ইন্টারভিউ, ওটা ওটা কোনো ব্যাপার না, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, আই উইল তোমাকে রিজয়েন ইন দ্য ব্যাচ, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ওকে, তো এইবার হচ্ছে যে এই যে জিনিসপত্রগুলো, ঠিক আছে, সেটা হচ্ছে টপিক একটা চুজ করো এবং তোমরা চুজ করো আগে, তোমাদের উপর আমি একটা দায়িত্ব দিচ্ছি, তোমরা চুজ করো একটা টপিক, যে যেটা পারো চুজ করে। নেক্সট দিন আমি জিজ্ঞেস করো 5 মিনিট করে প্রত্যেকে ডেমো দাও, 5 মিনিট করে, সেই ডেমো রিলেটেড আমি কিছু কোশ্চিন করবো। আর বাইরে থেকে এই জায়গা থেকে আমি কি ধরনের, আগে একটু দেখে নাও যে কি ধরনের স্যার কোশ্চিন করছে। তারপর একটা আইডিয়া পাবে, একটা প্রাথমিক আইডিয়াটা পাবে যে স্যার এই ধরনের কোশ্চিন করছে, আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমাদের ইন্টারভিউ বোর্ডে ধরতে পারে। এবার আমি সেই অনুসারে তৈরি করবো। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার যদি কারো কিছু বক্তব্য থাকে আমাকে নিশ্চয়ই বলতে পারো। আমি মাইকটা অন করে দিচ্ছি, তবে 1 বাই 1 যে মাইকটা অন করবে সে কিন্তু আবার অফ করে রাখো মাইকটা, তাহলে কিন্তু অন্যজন শুনতে পাবে না। মানে অন করে তুমি কথা বলো, বাকিটা অফ করে রাখো। নিয়ে কারোর যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই করবে, কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলো। যদি আমি সবই বলে দিয়েছি তাও তোমাদের কোনো কোশ্চিন, অবশ্যই কোশ্চিন করবে, তাতে কোনো লজ্জা নেই, কিন্তু আগে বলছি মানে কোশ্চিন কিন্তু করবে। আমি কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে কিন্তু আমি কিন্তু দেখো যে আমি তোমাদের অনলাইনে এসেছি এই কারণেই, যাতে করে তোমরা আমার সঙ্গে ইন্টারাকশন করতে পারো। হ্যালো হ্যাঁ বলো সুদীপ্তা। স্যার, বলছি আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। হ্যাঁ, তো বলছি কমপ্লিট ওই করো। জেলা চুজ করার সময় কি মানে নিজের জেলায় করতে হবে? যে পরবর্তী ক্ষেত্রে সমস্যা হবে না তো? সমস্যা হবে না, তবে আমার মনে হয় প্রত্যেকটা জেলাতেই কম বেশি সিট আছে ভালোই। নিজের জেলাতে চাকরি করার মধ্যে তো খুব ভালো, তার বলে তুমি করবে না, অন্য জেলাতে করবে। মানে আমার জেলা, আমি তো জেনারেল, তাই 121টা সিট আছে, তার জন্য মানে ভয় লাগছে, যদি অন্য জেলায় করা হতো ভালো হতো না? হ্যাঁ ভালো, তো অন্য জেলায় করতে পারবে না? অন্য জেলায় করতে পারবে তো?
না মানে আমি বলতে চাইছি যে অন্য জেলায় করলে কি আমার নিজের জেলাটা আগে মানে আমি চুজ করতে পারবো, বা এই জেলায় করলে কি আগে অন্য জেলায় মানে আমার সেম হবে না তো। রাজ্য ভিত্তিক লিস্টে যদি নাম হবে ওই না না? না, ওইভাবে না, নিজের জেলায় থাকলে তুমি যেহেতু জেলা ওয়াইজ হবে, তাই না? এটা তো জেলা ওয়াইজ হবে, তাহলে জেলাতে তো মানে তোমার নিজের ভ্যাকেন্সিটা কি জেলা ওয়াইজই? হ্যাঁ, জেলা মানে ওয়াইজই তো দিয়েছে। জেলাতে নাম না, এবার নিজের এবার জেলায় দেখা নাম যাক, না ওটা থাকলে অন্য দেখা যাক, জেলায় কি ওটা দেবে? ওটা দেখা যাক কি করে। জেলা ওয়াইজই তো নর্মালি হয়, তো জেলা ওয়াইজেই হওয়া উচিত। এবার যদি দেখি যে না, ওয়েস্ট বেঙ্গলে মানে এটা হচ্ছে সেন্ট্রাল ওয়াইজ যদি হয়, মানে স্টেট লেভেল ওয়াইজ যদি এসএলএসটি হ্যাঁ হয়, হ্যাঁ 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 তখন হ্যাঁ। হয়তো এরকম হলে যে তুমি তোমার নিজের জেলা চুজ করতে পারলে, সেটাও হতে পারে। এবার সেটা দেখা যাক, ফর্ম ফিল আপটা শেষ হোক, তারপরে কি হয় দেখছি, ঠিক আছে? সেটা পরে বলা যাবে। তাহলে স্যার আমি কি নিজের জেলায় করবো না অন্য জেলায় করবো? নিজের জেলাতেই করে রাখো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হুম। ঠিক তাও আমি আছে স্যার। তোমাকে আরেকবার, আমাকে একটা মেসেজ করে দাও, আমি আরেকবার কনফার্ম হয়ে তোমাকে জানিয়ে দেবো, ঠিক আছে? আমি আরেকবার জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর কেউ কিছু বলবে? কারো কিছু বলার আছে? কিছু বক্তব্য যদি থাকে স্যার অবশ্যই। ইন্টারভিউটা কি ডিপিএসসি তে হবে না আমাদের এপিসি হবে, না কোনটা স্যার কি মনে হচ্ছে? এইগুলো বলা খুব মুশকিল, কোথায় হবে, ডিপিএসসি তে হবে ক্যান্ডিডেট ওয়াইজ কি করবে। এসএসসিটা কোথায় হবে দেখি। এসএসসি তো শুনছিলাম প্রথমে রিজিয়নাল অফিসে হবে, এখন দেখছি না সেন্ট্রালে হবে, তাহলে হয়তো সেন্ট্রালেই হবে। যখন দেখো একটা জায়গায় হলে ভালো, মানে হয়তো একটু বলতে পারো স্যার আমার বাড়ি থেকে দূরে হবে, কিন্তু একটা জায়গায় হলে ভালো, কি বলতো, বিভিন্ন জায়গার জেলা থেকে না বিভিন্ন জিনিসপত্র হয়। একটা জায়গা হলে খুব ভালো, আর একটা জায়গায় যদি হয় তখন তো জেলা ওয়াইজ যদি না হয়, সেন্ট্রাল ওয়াইজ যদি হয়, তাহলে তো তখন তোমরা অনেক কিছু ব্যাপার স্যাপার থাকবে। তবে আমার মনে হয় যে ডিপিএসসি তে হলে তো স্যার সিটগুলো বিক্রি হয়ে যাবে সব। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা না হয়ে ওইটা জেলা, নিজের জেলাতে না হওয়াটাই বেটার। তখন বুঝতে পারছো তো নিজের জেলা হুম আমি কি হুম। বলতে চাইছি? ওটা মানে কি স্যার নিজের জেলায় হলে কি স্যার আন্দোলন করলে আহ, কোনো লাভ আছে? একটাও পরীক্ষা হচ্ছে না, এত আন্দোলন, দেখা যাক কি হয়। আগে দেখো না, আগের থেকেই অত নেগেটিভ ভেবো না, দেখা যাক আগে কি হয়, ঠিক আছে? আর চিন্তা করো না। ঠিক আছে স্যার স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হুম। এই পরীক্ষার যে রিক্রুটমেন্ট পদ্ধতিতে মানে কিসে কত নাম্বার আছে, এটা একটু বলতে পারবেন? ও, মানে সেটা এটা তোমার কি জানা নেই? পুরোনো ব্যাচ হবে কি নতুন? হ্যাঁ, না পুরাতন স্যার। পুরাতন পুরাতন অনুসারে হবে, এটা একদম পুরাতন অনুসারে হবে। আমি বলে দিই, এটাতে মাধ্যমিকে হচ্ছে 5, একদম পুরাতন, না হলে আমি গ্রুপে দিয়ে দেবো। মাধ্যমিকে 5 আছে, উচ্চ মাধ্যমিকে 10 আছে, টোটাল কত হলো তাহলে বলো? মাধ্যমিকে কত, 5 তাই তো? মানে ক্লাস, 15। হ্যাঁ ক্লাস 10, আগেরটা যেটা ক্লাস 10-এ 5, ক্লাস 12-এ হচ্ছে 10। 10। নতুনটা না, নতুনটা না, কিন্তু এটা পুরাতনটা। হ্যাঁ আচ্ছা, স্যার। এবার হচ্ছে ডিএড, তাই তো? ডিএলএড, ডিএলএড এ আছে আমাদের কত আছে বলো? তো 15। 15, তাহলে কত হলো? 25-30। আচ্ছা, এবার হচ্ছে আমাদের টেটে বেশি নেই গো। 5। নতুনটাতে, হ্যাঁ নতুনটাতে টেটে বেশি দিয়েছে, পুরাতনটাতে টেটে বেশি নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এটা নিয়ে একটা গন্ডগোল আছে, মানে এই যে গন্ডগোলটা, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এটাই হচ্ছে একটা গন্ডগোল। মানে এই জিনিসটাই হচ্ছে, সবাই কি সব করবে টরবে কি জানি। কত আছে এখানে? 5। আচ্ছা, একটা হচ্ছে ডেমো 5। ইন্টারভিউ, তাই তো? টোটাল হিসাব করো কত হলো? 50। 50। এইটা, এই হচ্ছে আমাদের হবে। ওকে, এটা আমাদের হবে। নতুনটা না, এটা পুরাতন গেজেটটা। ঠিক আছে, এর উপর তার মানে তোমাদের এই জায়গাতে লড়াই, স্যার এই জায়গাটা। বলছিলাম যে নতুনটা তো ফলো হবে বললো। কে বললো? না, নতুনটা তো বলেনি, পুরাতনটাই বলেছে। নতুনটা বলেছে নাকি? গ্যাজেট এখনো হ্যাঁ সে স্যার নতুন কিন্তু দেয়নি স্যার ইন্টারভিউর জন্য। কিন্তু আমি যতটুকু ফর্ম ফিল আপের ইয়েতে দেখলাম, তাতে তো পরিষ্কারভাবে মনে হয় বলা আছে যে পুরাতনটাই। হ্যাঁ হ্যাঁ স্যার, পুরোনোটাই হবে, মানে আপনি হ্যাঁ। যেটা লিখেছেন হুম ওটাই হুম হবে। হুম, নতুনটা হবে না। নতুনটা, পুরাতনটাই হওয়া উচিত। এবার দেখো কখন কি কি চেঞ্জ করে দেবে বলা যায় না, কারণ রাজ্য সরকারের কোনো কিছুতে আমি বিশ্বাস করি না, তারা মুখের কথা কোনো কিছু নেই, তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিছু চেঞ্জ করে দেয়। তো সে কি করবে বলা মুশকিল, তবে জানি না কার কোনটাতে সুবিধা হবে। অনেকের হয়তো যারা টেটে বেশি পেয়ে আছে তাদের হয়তো নতুনের সুবিধে, যারা হয়তো টেটে কম তাদের পুরাতনের সুবিধা। তো এটা ডিপেন্ড করছে, প্রত্যেকের প্রত্যেকের সুবিধা অসুবিধা আছে, এবং একটা না একটাতে হবেই, কিছু করার নেই, ঠিক আছে? এটা তো হবে। স্যার এক্সপেক্টেড কাট অফ নিয়ে একটু যদি বলতেন। কাট অফ বলা মুশকিল, কাট অফ হঠাৎ করে কাট অফ, আমরা তো আর জ্যোতিষী না, জ্যোতিষী হলে কাট অফ বলতে পারতাম। তবে এবার ভালো যাবে, অবশ্যই ভালো যাবে। বুঝতে পারছো এত বছর ধরে হচ্ছে না, এত এত ক্যান্ডিডেট হয়ে আছে, তারপরে কাট অফ তো বেশি যাবে স্বাভাবিক। এবং এখানে না ডেমো টেমোতে বা ইন্টারভিউতে একটা 0.25ও ফ্যাক্টর করে দেবে, মানে 0.5 বা 0.25 ফ্যাক্টর করে দেবে। তার ফলে চেষ্টা করতে হবে যাতে করে যতটা ভালো দেওয়া যায়। তবে দেখো ইন্টারভিউতে বোর্ডটা একটা ফ্যাক্টর করে, হয়তো তুমি এমন বোর্ডে ঢুকলে যেই বোর্ডে হয়তো তোমাকে বেশি নাম্বার দেয় ওখানকার লোকজন বা ওই বোর্ডে, এবং তুমি আরেকটা বোর্ডে ঢুকলে যেখানে হয়তো তোমাকে কম নাম্বার দেয়, চেপে দেয় নাম্বার, থাকে না এক একজনের একরকম নাম্বার দেওয়ার মানে হাত থাকে, তো সেই অনুসারে কিন্তু অনেকটা ফ্যাক্টর করে।
এবার এইগুলো ভাগ্য, আমি সব কিছু বললাম, সব কিছু ঠিক আছে, হার্ড ওয়ার্ক হচ্ছে তোমার 90%, 10% তোমার এটা লাক। এই লাক এমন একটা জিনিস যেটার জন্য অনেক কিছু হওয়া জিনিস না হয়ে থাকে, আবার অনেক না হওয়া জিনিসও হয়ে যায়। তো এইটা কারোর উপর নেই, এটাকে ভগবানের উপর ছেড়ে দিতে হবে, যা হবে হবে। কিন্তু আমি যতটা বা আমার যতটা হাতে আছে, মানে তোমাদেরকে বলছি, তোমাদের যতটা হাতে আছে সেটা তোমাদেরকে করতে হবে। তুমি সবই একদম উপরওয়ালার উপর ছেড়ে দিবে, নিয়ে দেখবে যে যা হচ্ছে হচ্ছে, থাক আমি পড়বো না, তাহলে হবে না। তাহলে কিন্তু উপরওয়ালা তোমাকে দেখবে না, তাহলে তোমাকে সেই ভাগ্য নিয়ে জন্মাতে হবে, একদম সৌভাগ্যবান হতে হবে। সেটা আলাদা বিষয়, সেটা কিছু জন হয় আবার অনেক সময়। কিন্তু বেশিরভাগ ইন জেনারেল তোমাদের তো আর এত ভাগ্য নেই, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছো এই সময়, তাহলে ভাগ্য অতটা তোমাদের ভালো না। যদি ভাগ্য অতটা ভালো না হয় তাহলে তোমাদের পড়তে হবে, কারণ পড়াশোনা করে খাটাখাটনি করে দেখতে তো পাচ্ছ এসএসসির ইন্টারভিউতে কি অবস্থা, মানে পরীক্ষা প্রক্রিয়া নাকি বাতিল হয়ে যাবে এখন, বুঝতে পারছো কি অবস্থা। তাহলে এই যে ছেলে মেয়েগুলো এত এত দিন পড়াশুনো করে এত এত খাটাখাটনি করছে, যাদের চাকরি চলে গেছে, যারা ইন সার্ভিস, তাদের মধ্যে কত কি, মানে কি পরিস্থিতি সেখানে। একটা নাম্বার কমে যাওয়া মানে তোমাদের হাত থেকে যদি একটা চাকরি বেরিয়ে যায় তাহলে কতটা ক্ষতি। তারপরে ঠিক আছে, আমি দেখো আমি বেশি ভয় পাওয়াতে চাইছি না, কিন্তু আমি জাস্ট বোঝাতে চাইছি যে কতটা দরকার এই জিনিসটা, যে পড়া, এই জন্যই আমি এতটা বলছি। তবে একটু টেনশন ফ্রি থাকবে, বেশি টেনশন করবে না, কারণ টেনশন করলে কোনো কিছুই না, ক্ষতি তোমারই। টেনশন রিল্যাক্স করার চেষ্টা করো, নিজের মনকে কন্ট্রোল করার চেষ্টা করো, এবং মনে করো যে আমি পারবো। তার মানে আমার মধ্যে যে খুব একটা গর্ববোধ বা খুব অহংকার জাগাবো সেটা না, আমি পারবো, আমার মধ্যে একটা কনফিডেন্স আছে, একটা পজিটিভ নিয়ে চলবে। আমি কোনোদিনই কোনো ছাত্রছাত্রীকে নেগেটিভিটি নিয়ে আমি বলি না। আমি নিজেও পার্সোনালি আমি খুব একটা, আমার ছাত্রছাত্রী যারা আমার কাছে পড়ে তারা জানে যে আমি, সুদীপ স্যার কোনোদিন নেগেটিভ কথাবার্তা বলে না, খুব রেয়ার খুব বলি। কিন্তু আমি কোনোদিনই কোনো নেগেটিভ কথাবার্তা বলি না, কারণ পছন্দ করি না। শত নেগেটিভের মধ্যে একটা পজিটিভ জিনিস খুঁজে পাওয়া যায়। তার ফলে এই যে অনেকে বলছে স্যার পরীক্ষা বাতিল হবে, ডিপ্রেসড হয়ে যাবো, কী হবে, মানে ডোন্ট বি ডিপ্রেসড, স্টে কাম, স্টে পজিটিভ, সব কিছু হবে, ভালো হবেই। অনেক সময় পারে না ছাত্রছাত্রী, ডিপ্রেস হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, আমরা না কেন কান্নাকাটি করার কি আছে, মন খারাপ করছে একটা সিনেমা দেখে নাও, একটা গান শুনে নাও, মন ঠিক হয়ে যাবে। মনটাকে কন্ট্রোল করতে হবে। এবং তোমাদেরকেও বলবো, ইন্টারভিউ বোর্ডটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ, জানো তো এটা, তোমাকে অভিনয় করতে হবে, ওখানে সবাই সব কিছু জানে। ওখানে তুমি যেটা পড়াবে সেটা ওনারা জানে, না জানার ভান করবে। তুমিও জানো যে ওরা সব জানে, তোমাকেও দেখাতে হবে যে ওনারা জানে না, তোমাকে একটা ভান করতে হবে। আর তোমার মধ্যে একটা বুকের ভেতর দূর দূর করবে, একটা টেনশন করবে, কিন্তু তোমাকে একটা অভিনয় করে দেখাতে হবে যে আমার মধ্যে কোনো টেনশন নেই স্যার, দেখুন আমি কত পারদর্শী। তো এই অভিনয়ের মঞ্চে তোমাকে কিন্তু একটা রঙ্গমঞ্চে তোমাকে একটা অভিনয় করে বেরিয়ে আসতে হবে, এবং তোমাকে এমনভাবে অভিনয় করতে হবে যাতে করে কিন্তু ওরা না বোঝে যে তুমি অভিনয় করছো। পড়ানোটা তো একটা অভিনয়। আমি সিরিয়াসলি পড়াচ্ছি না, আমি অ্যাক্টিং করে পড়াচ্ছি না, আমি ভালো করে পড়াচ্ছি, এটা অভিনয়, এটা একটা পারফরমেন্স। লার্নিং ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু টিচিং ইজ ডিফারেন্ট। শিখছো তখন তুমি যেভাবে খুশি শেখো, তুমি গম্ভীরভাবে শেখো, তুমি শুয়ে শুয়ে শেখো, তুমি চোখ বন্ধ করে শেখো, তুমি শুনে শুনে শেখো, তুমি দেখে দেখে শেখো। কিন্তু যখন তুমি পড়াচ্ছো, ওয়েন ইউ আর টিচার, তখন তোমাকে কিন্তু ইউ শুড অ্যাক্ট, তোমাকে অ্যাক্টিং করতে হবে। কিরকম অ্যাক্টিং করতে হবে তোমাকে, ছাত্রছাত্রীদের সামনে ভালো করে উপস্থাপন করতে হবে, তোমাকে হাসি মুখ। তোমার পার্সোনাল কি প্রবলেম কেউ দেখবে না, তোমার সেদিন হয়তো খুব খারাপ গেছে দিনটা, কিন্তু তোমাকে যখনই তুমি একটা ক্লাসরুমে ঢুকবে তখন কিন্তু তোমাকে তোমার ছাত্রছাত্রীদের সামনে কিন্তু তোমাকে হাসি মুখেই ঢুকতে হবে। এই হচ্ছে আমাদের জীবন টিচারদের। যেরকম অ্যাক্টাররা ক্যামেরার সামনে অ্যাক্টিং করে, আমাদের রিয়েল লাইফে সবসময় আমরা ক্লাসরুমে ঢুকলে আমাদেরকে অ্যাক্টিং করতে হয়, হ্যাঁ। তবে আমরা জ্ঞান দিয়ে, আমরা কিন্তু উল্টোপাল্টা অ্যাক্টিং করি না, আমরা নলেজ দিয়ে অ্যাক্ট করি। তো সেই জিনিসগুলো তোমাদের করতে হবে। তো এই কিছু জিনিসপত্র আমি আরও বলে দেবো, এগুলো সব আস্তে আস্তে শেখাবো, এগুলো সব শিখবে। এবং আশা করি তোমরা পারবে, সেই ভরসাটা তোমরা নিজেদের উপর রাখো, আমরা সব নিজেদের উপর করে দেবো। এবার হচ্ছে স্যার অনলাইনটা কিভাবে দেবো, আচ্ছা হ্যাঁ, খুব গুড কোশ্চেন। তোমাদের তোমরা জানি না মোবাইলে ক্লাস করছো কিনা, তোমরা একটা কাজ করবে, ঠিক আছে। তোমরা মোবাইলটা একটা জায়গায় রেখে দিবে, ধরো বিছানার উপর বা বইয়ের উপর একটা জায়গায় রেখে দিবে। ধরো আমি কাউকে বললাম, ধরো আজকে আমি বললাম যে অর্ণব, ধরো অর্ণবকে বললাম, অর্ণব তুমি একটা ডেমো দাও। অর্ণবকে 1 মিনিট সময় দেবো। অর্ণব ডেমোটা দেবে, বলে হ্যাঁ স্যার আমি দিচ্ছি। নিয়ে অর্ণব হয়তো যেখানে ক্লাসটা করছে সেখানে, বা যদি আরেকটা কোনো মোবাইল থাকে তাহলে আরও ভালো, বা যেখান থেকে ক্লাস করছে সেটা নিয়ে কি করবে, ক্যামেরাটা একটা জায়গায় রেখে দিবে, যে কোনো একটা জায়গায়। তোমাদের তো স্ট্যান্ড নাও থাকতে পারে, তোমরা তো স্ট্যান্ড ইউজ করো না। আর যদি মনে হয় যে স্যার আমার কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, তাহলে সেখানেও করতে পারো, কোনো অসুবিধা নেই। নিয়ে তোমরা একটা ক্যামেরা থেকে কিছুটা দূরে গিয়ে বসে বসে, আপাতত প্রথম দিন আমি বোর্ড ওয়ার্ক করতে বলবো না, কারণ সবার বোর্ড নেই, সব কিছু নেই, বসে বসে সামনাসামনি। যে আমি ওরকম বোর্ড ওয়ার্কের কিছু দেবও না, আমি বলবো যে আচ্ছা একটা টপিক দিচ্ছি, ওরকম একটা টপিক, রবীন্দ্রনাথের কোনো একটা গদ্য বা গল্প, এটা একটু পড়ো না, এটা একটু বলো না। বা আমি তোমাদের জানাই দিব, অজানা দেবো না, চিন্তা নেই। মানে আমি এমন জিনিসই দেবো যেটা তুমি, বা তুমি তোমার ইচ্ছা মতো, তোমাকে তো বললাম তোমার ইচ্ছা মতো, সরি পরে তুমি তো বললাম তোমার ইচ্ছা মতো, তাহলে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা টপিক, আমি খালি তোমার কতগুলো জিনিস দেবো, তোমার বলার ধরনটা কীরকম, তোমার মধ্যে এক্সপেক্টার আছে কিনা, তোমার মধ্যে কী কী দুর্বলতা আছে, তুমি কোন জায়গাতে হোঁচট খাচ্ছ, তুমি কথা বলতে বলতে ঘাবড়ে যাচ্ছ কিনা, তুমি ইন্টারাকশন কেমন করছো। ধরো ক্লাসে তুমি ঢুকলে তখন তুমি প্রথমেই আচ্ছা বাচ্চারা তোমরা ভালো আছো কিনা, বা ছাত্রছাত্রী তোমরা ভালো আছো কিনা, তোমরা কেমন আছো বলো তো, তোমাদেরকে আজকে জানো না আমি একটা সুন্দর টপিক পড়াবো, এইভাবে শুরু করতে হবে।
স্টার্টিংটা ভালো করতে হবে, ফিনিশিংটাও খুব সুন্দর করে করতে হবে। তার ফলে তুমি প্রথমেই শুরু করলে আজকে তোমাদের একটা টপিক পড়াবো গম্ভীরভাবে, ওটা তো হবে না। কারণ তুমি তো গম্ভীর, তুমি তো কলেজের প্রফেসরি পদে পরীক্ষা দিচ্ছ না বা ইন্টারভিউ দিচ্ছ না। তোমাকে বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে মিলেমিশে তোমাকে পড়াতে হবে। তার ফলে তারা কিছু জানতে চাইবে না, অনেক সময় চিৎকার চেঁচামেচি করবে, অনেক সময় শিখতে চাইবে না, তাদেরকে ধরে ধরে বলতে হবে, তারা বোঝ, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। তো এই জিনিসটা তোমাকে দেখাতে হবে যে তুমি এই জিনিসগুলো করতে পারদর্শী, তোমার মধ্যে আছে এই পোটেনশিয়ালটা, সেটা এক্সপার্টকে বোঝাতে হবে। যতক্ষণ না বুঝবে তোমার চাকরি হবে না। তার ফলে এটা তুমি যত তাড়াতাড়ি বোঝাতে পারবে তত তাড়াতাড়ি ভালো, এবং এই জিনিসটাকে তোমার মধ্যে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসবে সেটাই আমরা শেখাবো, আস্তে 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 আস্তে। বোঝা গেছে? ক্লিয়ার এই জিনিসটা? আর কারোর যদি কিছু কোশ্চিন থাকে তো বলতে পারো, আদারওয়াইজ ওই যে ক্যামেরার সামনে জাস্ট জুম অন করে তোমরা একটু বক্তব্য রাখবে। আর যদি বলো করে না স্যার, আর চেষ্টা করবে ভিডিও অন করার। ভিডিওটা অন করার চেষ্টা করবে। কেন বলো তো? কারণ ভিডিও অন না করে না, শুধু শুনে না বুঝতে পারি না আমরা। শুনতে অনেক সময় ভালো লাগে, মানে আমাদের এক্সপ্রেশনটাকেও দেখতে হয়। তুমি যখনই ইন্টারভিউ দেবে তোমাকে তো সামনে বসে তখন তো আর করো না ক্যামেরার মাধ্যমে। তো আমরা ক্যামেরার মাধ্যমে করছি, কিন্তু ভিডিওটা অন করবে, সেখানে ভিডিও অন করার অপশন আমি দিয়ে দেবো। সেখানে শুধুমাত্র যে ডেমোটা দেবে সেই ভিডিওটা অন করবে। সেখানে ভিডিওটা অন করে তোমরা সুন্দর করে 3-4 মিনিট আমি শুনবো তোমাদের কথা, তোমরা কীরকম বলতে পারছো সেটা আমি দেখবো আগে। কারণ আমি তো তোমাদেরকে পার্সোনালি চিনি না বা তোমাদেরকে দেখে আসিনি, তোমরা আমার কেউই ছাত্র না। তো সেখানে প্রেরণা মনে হয় আমার ছাত্রী, খুব সম্ভবত ম্যাথের, ও আমার কাছে পড়েছে গ্র্যাজুয়েশন বা হ্যাঁ কি। স্যার, আমি হ্যাঁ, পড়তাম। পড়তে আমার মনে থাকে এখনো। আমি 15 বছর ধরে পড়াচ্ছি, কিন্তু আমার প্রত্যেক ছাত্রছাত্রীর নাম মুখ আমার সব মনে থাকে, কারণ আমার স্মৃতিশক্তিটা একটু হলেও ভগবান একটু বেশি দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে থাকে অনেকটাই। তো ওকে আমি চিনি, ওর ব্যাপারে আমি জানি। তো এরকম ভাবে সাবলীল বলতে হবে, মানে বুঝতে পারছি। আমি যে আজকে পড়াচ্ছি, দেখো এগুলো কিন্তু শেখার আছে। আমি কেন আমাকে বারবার করে উদাহরণ দিচ্ছি, বলতে পারো স্যার আপনি তো পড়ান, আপনি তো টিচার, আপনার তো প্রচুর এক্সপিরিয়েন্স। না, আমার এক্সপিরিয়েন্সটা আলাদা জিনিস, কিন্তু তোমার মধ্যেও তো ওটা খুঁজবে, তাই না? তোমার মধ্যেও তো ওই জিনিসটা খুঁজবে। তুমি তো তখন তো জানবে না যে কে বেশি পড়ায় কে কম পড়ায়। ধরো আমার মতো কেউ সাবলীল কথাবার্তা বলছে, আর তুমি হয়তো হোঁচট খাচ্ছ কথাবার্তা বলতে গিয়ে, তাই তোমাকে নেবে না। তারপর তোমাকেও চেষ্টা করতে হবে যে এই জিনিসগুলো শিখতে বা এই জিনিসগুলো বলতে, যে আমি একটু সাবলীলভাবে কথা বলবো, পরিষ্কারভাবে, নিট অ্যান্ড ক্লিন। যেখানে আমি হোঁচট খাবো না, যেখানে আমি আ উ করবো না, যেখানে আমি বারবার করে মানে 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 করবো না, মাথা চুলকাবো না, স্যারের দিকে বা কারোর দিকে তাকিয়ে কথা বলবো, যেখানে এক্সপার্টটা থাকবে। এই জিনিসগুলো তোমার মধ্যে নিয়ে আসবো। এই জিনিসগুলো আমি চেষ্টা করবো আনার। কিন্তু তোমাদেরকেও সাহায্য করতে হবে আমাকে। শুধুমাত্র যে আমি বলে যাব তাহলে তো হবে না। মানে শুনলে মোটিভেশন আলাদা। মোটিভেশন রোজ রোজ দেওয়া যায় না, কিন্তু একটা ডিসিপ্লিন আনতে হবে, একটা কনসিস্টেন্সি আনতে হবে। সেই কনসিস্টেন্সির মাধ্যমে আস্তে আস্তে ইমপ্রুভ করা সম্ভব, তাই না? মোটিভেশন আজকালকার ছাত্রছাত্রী না বলে স্যার একটু মোটিভেট করুন। আরে বাবা, বলিউডের সিনেমা দেখলে একদিন দুদিন দেখলে মোটিভেশন আসে, কিন্তু সেই মোটিভেশন দুদিন পর আবার পালিয়ে যায়। 12 ফেল দেখলে আমি আইএস অফিসার হবো, ওটা দুদিনই থাকবে। কিন্তু তুমি যদি রেগুলার না পড়ো তাহলে তুমি জীবনে আইএস অফিসার হতো না। তুমি একটা সিনেমা 100 বার করে দেখবে নাকি মোটিভেশনের জন্য? আজকে মিলিটারিরা, তারা মোটিভেশন, রোজই মোটিভেশন পায়। তারা যুদ্ধে জিতে কি করে? তারা কনসিস্টেন্সি, রেগুলারিটি, ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, রেগুলারিটি, এই জিনিসগুলো মেনটেন করতে হবে, তাহলে তুমি শিখতে পারবে। আর তুমি যদি বলো স্যার আপনি রোজ মোটিভেট করুন, সে আমি করে দেবো, কিন্তু সেটাতে কোনো লাভ হয় না। মানে আজকালকার ছাত্রছাত্রীর সঙ্গে মোটিভেটে বিশ্বাস করে, মোটিভেটে কিছু হয় না। সারা জীবন কেউ কাউকে মোটিভেট করতে পারে? করতে পারে না। তোমাকে যদি রোজ রোজ মোটিভেট করতে হয়, তাহলে এরকম মোটিভেশন থেকে না, মোটিভেশনই ভালো। দরকার নেই ভাই, রোজ তোমাকে সকাল থেকে তুমি পড়লে সন্ধ্যাবেলা অবধি, তারপরে পড়াশোনা ছেড়ে দিলে, নিয়ে পরের দিন বলে স্যার আমাকে একটু মোটিভেশন করুন, আমি আবার পড়বো। আবার তোমাকে মোটিভেশন করলাম, তুমি 2 ঘন্টা পড়লে আবার ছেড়ে দিলে। ওই জিনিস হয় না। তোমাকে ভালোবাসতে হবে, তোমাকে ডিসিপ্লিন আনতে হবে, কনসিস্টেন্সি। এবং তোমাকে এখন ভালো না বাসলেও চাকরির সূত্রে বা নিজের চাকরির তাগিদে তোমাকে এই জিনিসগুলো পড়তে হবে। তাহলে যেই সিলেবাসটা বলে দিলাম সেই সিলেবাসটার উপর জিনিসপত্র আমি তৈরি করে দেবো, 1 2 3 4 বা 8 12 15টা স্যার, জিনিস। হ্যাঁ, বলো আফরোজা, কিছু বলবে বলছিলে। আচ্ছা, না মৌমিতা, হ্যাঁ বলছি। মৌমিতা, হ্যাঁ বলো বলো, হ্যাঁ, হ্যাঁ। বলছি স্যার আপনি ম্যাথের মানে টপিকের ওপর কয়েকটা একটু ডেমো আমাদের আচ্ছা বলবেন, আচ্ছা তাহলে আচ্ছা, বলে সুবিধা দেবো বলে হবে। দেবো। হ্যাঁ, ম্যাথের কেন, আমি যে কোনো টপিকের উপর বলবো, আমি বাংলাও জানি। না স্যার, আমি ম্যাথটা দিতে চাইছি আর কি, ডেমো, আচ্ছা, সেই তুমি ম্যাথ কারণে। দিতে চাইছো, ঠিক আছে। তাহলে ম্যাথের উপর আমি সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের মতো বলে দেবো, ঠিক আছে। কোনো অসুবিধা নেই হ্যাঁ, হ্যাঁ, আমাকে। এগুলো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে স্যার, আমাকে একটু ডেমোটা কতগুলো বলে দিন। তবে একটু সময় দিতে হবে, কিন্তু আমার সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই করা মুশকিল। মানে আমাকে একটু সময় দিয়ে হ্যাঁ ভেবেচিন্তে আমি স্যার। সুন্দরভাবে দেবো, ঠিক আছে। আর যার যেটা আমার সঙ্গে, দেখো দেখো, শুধুমাত্র যে লাইভ ক্লাসে আসলে না, ইউ আর ফ্রি টু কল মি এনি টাইম। আমার বারবার করে বলছি, রাত জাস্ট 12টা থেকে ভোরবেলা 6টা 7টা অবধি ছেড়ে আমি তখন সেই সময়টা ঘুমাই। বা আমি 12টাতেও ঘুমাই না, তারপরেও ঘুমাই। আমার এসএলএসটির সময় আমার 1টা 2টো অবধি ফোন এসছে, ছাত্রছাত্রী এত টেনশনে থাকে, তাদেরকে মানসিক শান্তি দিতে হয়, অনেক সময় বুঝতে হয় এগুলো, যে স্যারের সঙ্গে কথা বললে একটা আলাদা এনার্জি আসে। তো সেই জিনিসগুলো আমি করি অনেক সময়। তারপরে তোমরা যে কোনো সময় কল করতে পারো। যদি আমি পড়ানোর মধ্যে থাকি, আমি ক্লাসে থাকি, তাহলে আমি ধরবো না, পরে কল ব্যাক করবো। দেখবে আমি কল ব্যাক করি। আর যদি মনে হয় না স্যার কল করবো না, হোয়াটসঅ্যাপ করবো, হোয়াটসঅ্যাপে ভয়েসের মাধ্যমে বলতে পারি, যেটা আমি সব থেকে বেশি কমফোর্টেবল। কারণ আমি চ্যাট করতে পারি না, আমি টাইপ করতে পারি না। তার ফলে আমি কি করি, আমি অনেক সময় ভয়েস করে দিই। হ্যাঁ, ছোটো ছোটো জিনিস টাইপ করলাম বা কোনো মেসেজ আমার কাছে কপি করা আছে সেটাকে ফরওয়ার্ড করলাম, ঠিক আছে। আদারওয়াইজ বেশিরভাগ কথা আমি ভয়েসে বলে দিই। সেটাও করতে পারো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, কোনো অসুবিধা নেই। যে কোনো প্রবলেম যদি ফেস করো, ইউ আর ফ্রি টু কন্ট্যাক্ট মি এনি টাইম, এনি ডে।
বুঝতে পেরেছো? আমার তরফ থেকে আমাকে ফোন করার জন্য হেজিটেশন দরকার নেই যে স্যারকে ফোন করবো, স্যার মানে খুব ব্যস্ত মানুষ, স্যার মনে হয় বিরক্ত হবে, একদম না। স্যার কি খারাপ ভাববে? একদম না। ওই সমস্ত খারাপ জিনিস ওগুলো ভাবি না। এত সময় আমার নেই যে আমার একটা ছাত্রছাত্রী কি বললো বা কি ফোন করলো কতবার সেটা নিয়ে আমি ভাববো। যখন যার ফোন আসে আমি সঙ্গে সঙ্গে কথা বলে নিই, যদি আমি ফ্রি থাকি, না হলে আমি কল ব্যাক করি, কোনো সমস্যা নেই। যার যেটা প্রবলেম আমাকে সঙ্গে সঙ্গে মেসেজ করবে, কল করবে, ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে, যেটা করবে। বুঝতে পেরে গেছো? সেই দিক থেকে আমি তোমাদের বলছি কোনো রকম বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। বোঝা গেছে? ক্লিয়ার? ম্যাথের উপর টপিক, বাংলার উপর, ইংলিশের উপর, স্যার একটু বিজ্ঞানের উপর বলে দিন, বা স্যার আমি এইটা থেকে দিতে চাইছি, ঠিক হবে কিনা, ভুল হবে কিনা, সব কিছু আমি তোমাদের বলে দেবো। ক্লিয়ার? আমি তোমাদের গাইড হিসেবে থাকবো পাশে। এবার তোমাদেরকে লড়তে হবে, আমি সাহায্য করব, কারণ আসল জায়গায় তো পারফর্ম তোমাকে করতে হবে। আমি তো তোমার জায়গায়, তো আমি তোমার বদলে তো আর ডেমো বা ইন্টারভিউ দিতে পারবো না। তাহলে তোমাকে দিতে হবে, সেটার জন্য আমি তৈরি করে দেবো। এবং কতটা তৈরি হলে সেটা তোমার উপর নির্ভর করে, তুমি কতটা অ্যাডপ্ট করতে পারলে, কতটা তুমি তুমি নিজেকে পরিবর্তন করতে পারলে, চেঞ্জ করতে পারো। আর তুমি যদি খুব ভালো পরিবর্তন করতে পারো, বা তুমি যদি আগের থেকে খুব ভালো তৈরি হও যে না স্যার আমি খুব ভালো বক্তা, আমি খুব ভালো বক্তব্য রাখতে পারি, বা আমি স্যার আমি কবিতা পাঠ করি, আমি কোথাও গিয়ে পারফর্ম করি, যারা পারফরমেন্স করে, যারা গান করে, যারা স্টেজে পারফর্ম করে, তাদের ভয়টা একটু কম হয়, তারা খুব ভালো বক্তব্য রাখতে পারে। বা যারা দেখবে যে দেখবে টিচার যারা খুব ভালো কথা বলতে পারে, তারা দেখবে বোঝা যায় যে আমি অনেক সময় অনেককে কথা বলে দেখি যে কী ব্যাপার, তুমি কি প্রাইভেট স্কুলে পড়াও? বলছে হ্যাঁ স্যার। কি করে বুঝলেন? আমরা তোমার কথাবার্তা শুনে বুঝলাম তুমি পড়ানোর মধ্যে আছো, একটা তোমার মধ্যে স্টাইল চলে এসছে। তো এই জিনিসগুলো আসে, তো যার ফলে যারা প্রাইভেট স্কুলে টুলে পড়ায় তাদের মধ্যে একটা আলাদা রকমের একটা স্টাইল চলে আসে। সেই জিনিসগুলো খুব ভালো লাগে, চোখে লাগে যে বাহ খুব সুন্দর বলছে। তো এই জিনিসগুলো তোমাদেরকেও তৈরি করতে হবে, যতটা সম্ভব চেষ্টা করবো। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট আমরা শনিবার দিন তাহলে ডেমোটা দেবো, আর এই ধরনের জিনিসপত্রগুলো এগুলো সব নোট দেবো। যা যা বলে দিলাম সেগুলো সব আশা করি বুঝতে পারলে। আর যদি না বুঝতে পারো তাহলে আরেকবার রেকর্ডিংটা দেখে নিবে। এগুলো আমরা সব কিছু ডিসকাস করে দিলাম। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আমি তাহলে